আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম এইচএসসি ২৬ ব্যাচের ভাই বোনেরা। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। এটা তোমাদের জন্য গাইডলাইন সেশন। শুরু করতে ৫-৭ মিনিট ১০ মিনিট দেরি করে ফেললাম। এর একটি কারণ, একটু টেকনিক্যাল জটিলতা হচ্ছিল। আমি সবার সাথে শেয়ার করে দিই, মূলত এইচএসসি ২৬-এর যেহেতু ২৬-এর সবার সাথে শেয়ার করে দিই। আর আমি লিঙ্ক কিন্তু কমেন্ট করে দিয়েছি, তুমি দেখো। তোমরা চাইলে এই লিঙ্কে ক্লিক করেই আমার সাথে যুক্ত হতে পারবা। জাস্ট এই লিঙ্কে ক্লিক করেই আমাদের এই সেশনে যুক্ত হতে পারবা। দেখো তো, তোমরা চেষ্টা করে দেখো তো যুক্ত হতে পারছো কি না। হ্যাঁ, গিভ এ ট্রাই। আমি আবারও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যুক্ত হবার লিঙ্ক আমি পোস্ট করে দিচ্ছি। তো যুক্ত হবার লিঙ্ক, এখানে তোমাদের প্রশ্নগুলো আমি শুনবো। এখন থেকে আমি নিয়মিত ইনশাআল্লাহ এই সেশনটা করার চেষ্টা করব। চেষ্টা করা হবে নিয়মিত এই সেশনটা করার। হ্যাঁ, তো এটা ২৬ ব্যাচের, যদিও পিন কমেন্টে ২৭ ব্যাচের লিঙ্ক দেওয়া, বাট যুক্ত হবার লিঙ্ক দেখো তো ক্লিক করা যাচ্ছে কিনা, তোমরা কেউ যুক্ত হতে পারছো কিনা। লিঙ্কে ক্লিক করে যুক্ত হও। ৫টা কমেন্ট অলরেডি দেখতে পাচ্ছি। যুক্ত হবার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আশা করি পাবা। ওকে, ইনশাআল্লাহ। সাদাফুন নূর, আমি সবার সাথে এইচএসসি ২৬-এর গ্রুপগুলোতে শেয়ার করে দিই। একটু ঠান্ডা লেগেছে, মাঝে মাঝে আমি নাক টানতে পারি, সেটা নিয়ে মন খারাপ করো না। যুক্ত হবার লিঙ্ক আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ। সবাইকে যুক্ত হতে পারছো? লিঙ্ক কি কাজ করছে? রাগিব নূর বলেছে কেমন আছেন। আমি তো ভালো আছি, কিন্তু লিঙ্ক কাজ করছে কিনা তোমরা দেখো তো, লিঙ্ক কাজ করছে কিনা। লিঙ্ক কাজ করছে কিনা, স্ট্রিমের যুক্ত হবার লিঙ্কটা, যে লিঙ্কটা আমি দিলাম, ইজ দ্যাট ওয়ার্কিং অর নট। ভেরি গুড, তার মানে লিঙ্কটা কাজ করছে আসলে। আমার সাথে অলরেডি ২-১ জন যুক্ত হয়ে গেছে, আমি ওদেরকে দিয়েই শুরু করব। মেহেদি, কেমন আছো তুমি? তুমি চাইলে আনমিউট করে তোমার প্রশ্নটা করতে পারো, এটা তোমাদের সেশন, তোমাদের গাইডলাইন সেশন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মেহেদি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি। তুমি কোথা থেকে বলছো? আমি ভাইয়া রাজশাহী থেকে বলতেছি। আমি রাজশাহীতে পড়ি, আমার বাসা দিনাজপুর। আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। ভাইয়া আমার হচ্ছে মানে ফার্স্ট ইয়ারে অনেক গ্যাপ হয়ে গেছে, আর সেকেন্ড ইয়ারে এগুলো এখন সব মানে ভালোভাবে করতে যাচ্ছি। আপনার বায়োলজি 2টা পেপারে আমি আছি। জি জি, ভেরি গুড। তুমি আমাদের ২৬-এর কোর্সটাতে আছো, তাই তো? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ওকে। আমার হচ্ছে ভাই এখন সমস্যা মানে ঘুম পাচ্ছে রাতে, যদি একটু মানে 12টার পরে ঘুমাই সকালে উঠতে অনেক দেরি হয়ে যাচ্ছে, সকালে উঠতে পারতেছি না। আবার মানে দুপুরের দিকেও ঘুম পায়। মানে মনে হচ্ছে শারীরিক কোনো মানে সমস্যা বা শরীর ঝুঁকি পড়ে, এরকম কিছু কারণে নাকি। আচ্ছা, তোমার প্রথম কথা, তোমার কি ওজন বেড়ে যাচ্ছে? হ্যাঁ, ওজন একটু বাড়ছে। আচ্ছা, তুমি যেহেতু উত্তরবঙ্গের মানুষ, তোমার একটু থাইরয়েড পরীক্ষাটা করায় নেওয়া উচিত। তুমি যেহেতু রাজশাহীতে পড়ো, রাজশাহী মেডিকেলে গিয়ে এই কথাটা যদি বলো, তাহলে ওরা তোমাকে থাইরয়েড পরীক্ষাটা দিয়ে দিবে। বোঝাতে পেরেছি? তো থাইরয়েড পরীক্ষা তুমি, হতেই পারে যে তোমার একটা থাইরয়েডে সমস্যা থাকলে এরকম মানুষের ওজন বেড়ে যায় এবং ঘুম, বেশি বেশি ঘুম পায়। এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে যে পড়ালেখার চাপে অনেকের ঘুম পায়। আমার সবচেয়ে যে ক্লোজ ফ্রেন্ড ছিল, ও এরকম পড়ালেখার চাপে নিয়মিত ঘুমায় যেত, পড়তে বসলেও ঘুমায় যেত। এখন তোমার কেস সেটা কিনা সেটা তো আমি বলতে পারবো না, বাট ফাইন। মানে তবে থাইরয়েড পরীক্ষাটা করার পরে সেই সিদ্ধান্ত নিতে হবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ, ওরা পরীক্ষা তাহলে করা তো যাবে, রাজশাহীতে তাহলে করে দেখবো। জি জি, আর আর কিছু ভাই বলতে হচ্ছে চাও? ফার্স্ট ইয়ারে তো হচ্ছে অনেক গ্যাপ হয়ে গেছে। এখন যদি আমি 25-এর যে সার্ভিস ক্লাস গুলো ছিল ওখান থেকে যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যেগুলো চ্যাপ্টার আছে ওগুলো করি, তাহলে কি কোনো গ্যাপ থাকবে?
এফআরবি করলে তোমার ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে এইচএসসির জন্য, বাট একাডেমিক ডেপথের জন্য বা অ্যাডমিশনের জন্য তোমাকে আরও ডিটেইল পড়তে হবে। এফআরবিতে সবটুকু তো কাভার হবে না। এফআরবিতে একটা চ্যাপ্টারের উপরে 3টা ক্লাস হয়, নিউটনীয় বলবিদ্যা, বাট যখন অ্যাডমিশন একাডেমিকের জন্য পড়ানো হয় দেখা যায় তারপরে 10টা বা 15টা ক্লাস হয়। তো একটু ডেপথ গভীরতা তো একটু কম হবেই, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। কিন্তু এফআরবিটা কিন্তু রিভিশন কোর্স, এটাতে হবে না তা না, অনেকটাই হবে, তবে কিছুটা ডেপথ কম হবে এই আর কি। তুমি শুরু করতে পারো, তুমি যদি মনে করো যে এটা দিয়ে তুমি সব প্রশ্ন সলভ করতে পারবা, তাহলে তুমি একটা দুইটা চ্যাপ্টার কাভার করে দেখো, তারপরে একাডেমিক অ্যাডমিশনের প্রশ্ন সলভ করে দেখো, দেখো হচ্ছে কিনা। বুঝতে পেরেছো কি? আসলে আমার হচ্ছে অনেক গ্যাপ হয়ে গেছে, এখন আমি সম্পূর্ণ অনলাইনে পড়ি আর হচ্ছে অফলাইনে শুধু এক্সাম দেই। সেক্ষেত্রে ভাইয়া কিভাবে ক্লাসগুলো করবো বা আগাবো কিভাবে, সিলেবাসটা তাহলে তোমাকে শেষ একটা করতে আগামী হবে? সপ্তাহ সপ্তাহ টার্গেট ফিক্স করতে হবে যে এই সপ্তাহে আমি এই 4টা চ্যাপ্টার শেষ করব, একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা বায়োলজি, একটা ম্যাথ। তোমাকে সপ্তাহ ধরে ধরে আগাতে হবে এবং আগামী চেষ্টা করতে হবে আগামী 4 মাসের মধ্যে সব সিলেবাস শেষ করা। যেহেতু অনলাইনে করো, তার মানে এই দৌড়ের বাটন তোমার হাতে, অফলাইনে স্যারের হাতে না। তোমার কাছে সব ধরনের ক্লাসের অ্যাক্সেস আছে এফআরবিতে। তো তোমাকে ধরে ধরে প্রতিদিন 3-4 ঘন্টা করে ক্লাস করতে হবে, দেন 3-4 ঘন্টা করে নিজে পড়তে হবে। এই তো প্রতিদিন কেউ যদি ডেডিকেটেডলি 5-10 ঘন্টা করে পড়ে, বাপরে বাপ, সে তো পণ্ডিত হয়ে যাবে। সে তো একদম পণ্ডিত হয়ে যাবে কেউ যদি ডেডিকেটেডলি 10 ঘন্টা করে পড়ে। মানে তাকে কি আর কেউ আটকায় রাখতে পারবে কিনা? তুমি তো পণ্ডিত হয়ে যাবা। এখন তুমি কতটুকু পড়ছো, কয় ঘন্টা পড়ছো, এটা তো মানে এটা তো তোমাকেই ঠিক করতে হবে, এবং তুমি ঠিক করলেই তুমি কনফার্ম করতে পারবা যে কি অবস্থা, মানে তুমি আদৌ কাভার করতে পারছো কিনা পড়ালেখা, মানে তুমি কি লেভেলে নিয়ে যাচ্ছ, আমি এটা তোমার হাতে। আমি শুরু করছি ইনশাল্লাহ, কিন্তু হচ্ছে ঘুমের কারণে একটু সমস্যা হচ্ছে, মানে মাঝে তাহলে মাঝে তুমি একটু একটু দুর্বল লাগে। দেখিয়ে থাইরয়েডের টেস্টগুলো করাও। তুমি রাজশাহী মেডিকেলে গেলে ওরা তোমাকে থাইরয়েডের টেস্ট লিখে দিবে, তুমি এটা একটু করে যদি নর্মাল আসে তারপর তুমি বুঝবে যে এটা মানসিক, তখন তারপরে বাকি আলোচনা। বোঝাতে পারছি? কিন্তু সবাই আগে হচ্ছে, শারীরিক যদি হয় তাহলে ওষুধ খেতে হবে, যদি শারীরিক থাইরয়েড সমস্যা হয়। আর হচ্ছে ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাইছিলাম, সুযোগ হয়নি, আজকে বলি যে আমার হচ্ছে ছোট থেকে একটু অ্যালার্জির সমস্যা ছিল, এই কারণে মানে হাঁচি পড়ে আর সর্দি সবসময়, এটা ভালো হতে চায় না। যদি হচ্ছে ফেকজো 120 এই ওষুধটা খাই অর্ধেক বা একটা, তাহলে ভালো হয়। আবার কিছুদিন পর আবার শুরু হয়, মানে একটু ঠান্ডা তাহলে লাগলে তোমাকে বা নিয়মিত পানি খেলে। ফেক্সো খেতে হবে, তোমাকে প্রতিদিনই ফেক্সো খেতে হবে। তুমি রাতের বেলা ফেক্সো খেয়েই ঘুমাবা, তাহলে তোমার এই সমস্যা থাকবে না। টানা 1 মাস 2 মাস খেতে হবে, এবং যখনই সমস্যা হবে তখনই খেতে হবে। এটার অন্য কোনো সমাধান নাই। অন্য সমাধান হলো ঠান্ডা অ্যাভয়েড করা, ধুলাবালি অ্যাভয়েড করা। অ্যালার্জির মেইন চিকিৎসা আপাতত এটাই, এটাকে ঠিক করার সুযোগ নাই, এটা যেহেতু তোমার জন্মগত। বোঝাতে পেরেছি কি? হ্যাঁ, এই ওষুধ খেলে তো কোনো সাইড ইফেক্ট হবে না? না, সাইড এফেক্ট হবে না। এতদিন যেহেতু খাইছো কোনো সাইড এফেক্ট হয়নি, নতুন করে কোনো সাইড এফেক্ট হবে না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ঠিক আছে মেহেদি, ওকে, মেহেদির সাথে কথা বললাম। মেহেদি আমাদের 26 ব্যাচের কামব্যাক কোর্সের 2টা কোর্সেই আছে। তো মেহেদির জন্য আমার আরও যেটা পরামর্শ, বায়োলজিটা আমার সাথেই তোমার ডিসেম্বরে 15 তারিখের মধ্যে শেষ হবে। বায়োলজির দায়িত্ব আমার, কিন্তু ক্লাসগুলো করতে হবে। আমি তো তোমাকে A to Z পুরো বায়োলজি লাইন টু লাইন পড়াই দিব, কিন্তু তোমাকে তো শেষ করতে হবে, এই দায়িত্ব তো তোমার। মানে সেটা তো আমি শেষ করতে পারবো না, আমি তো ক্লাস ভাইয়া নিয়ে শেষ আরেকটা করতে কথা পারবো। বলি, হ্যাঁ, বলো। আপনার বায়োলজি মানে কোর্সে আসার পরে আমার মানে অনেকটাই ভালো লাগছে যে আমার বায়োলজির চিন্তাটাই মানে দূর হয়ে গেছে, যে আপনার সঙ্গে ডিসেম্বরের মধ্যে আমার 2টা পেপার শেষ হয়ে যাবে। এই কারণে অনেকটাই ইনশাল্লাহ, ভালো লাগে, হ্যাঁ, প্রতিটা অধ্যায় করতেছি। ইনশাল্লাহ বায়োলজি তোমার 2টা পেপার শেষ হয়ে যাবে, এইটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু বাকিগুলো তোমাকে ওই যে একটা হ্যাঁ, ওটা রুটিন মেনে মেনে অবশ্যই আগাতে হবে, না হলে কিন্তু শেষ করতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই, আচ্ছা। মেহেদি অনেকটুকু কথা বলেছে, এবার যুক্ত হয়েছে তন্নি। তন্নি, কথা বলো। তন্নি, কেমন আছো? তুমি চাইলে আনমিউট করে কথা বলতে পারো, তন্নি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো, কি খবর তন্নি? তুমি কোথা থেকে বলছো? স্যার, ভাইয়া ময়মনসিং থেকে। কোন কলেজ? সৈয়দ সৈয়দ নজরুল। খুবই ভালো কলেজ। হ্যাঁ, তন্নি বলো। ভাইয়া বলতেছিলাম যে মানে আমরা সবগুলা সাবজেক্ট, বিশেষ করে যেগুলা মেডিকেল আছে ওইগুলা মানে বই পড়ার সাথে সাথে যদি প্রশ্ন ব্যাংক গুলা সলভ করি তাহলে কি ভালো হয়? আবার আরেকবার বলো, কোনটা? ভাইয়া হচ্ছে কি, ধরেন বায়োলজির একটা অধ্যায় পড়লাম, বোটানির একটা অধ্যায় পড়ার পরে ওই
মানে ওই চ্যাপ্টার থেকে বিগত মেডিকেলে বা যেসব কোয়েশ্চেন আসছে হবে? হ্যাঁ, ওগুলো অবশ্যই মানে তোমাকে করার পর অবশ্যই সাথে সাথে মানে তোমাকে সলভ করতে হবে। বুঝতে পারলাম? তুমি একটা চ্যাপ্টার পড়লা, একটা চ্যাপ্টার পড়ার পরে তোমাকে সাথে সাথে ওই সাথে সাথে ওটা তোমাকে প্র্যাকটিস করতে হবে যে আমি যে চ্যাপ্টারটা পড়লাম এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে আমি পারবো কিনা, সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় কি? সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো যে অতীতে এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসে সেটা পারো কিনা। অবশ্যই সাথে সাথে সলভ করতে হবে। এইচএসসি বিগত বছর এইচএসসির প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন যে এই বইতে গোছানো আছে সেইটা সলভ করাটা বুদ্ধিমানের কাজ হবে। বুঝতে ঠিক পেরেছি আছে কি? ভাইয়া। আর হচ্ছে অবশ্যই ভাইয়া করতে হবে মানে, তন্নি। জি ভাইয়া, আর জি, জি ভাইয়া, আর জিকে এর ব্যাপারটা কি এখন থেকে কি জিকে একটু দেখে নিব, নাকি এটা পরেও কভার করা যাবে? জিকে তো আসলে মানে জেনারেল নলেজ, জেনারেল মানে সাধারণ জ্ঞান তো সাধারণভাবে থাকে না, এটাই ঝামেলা। তো তুমি যদি বলো জিকে জি পরে ভাইয়া, কভার এটাই করা তো। যাবে কিনা, পরে কভার করা যাবে, দ্যাটস ট্রু। বাট তুমি যেটা করতে পারো সেটা হলো যে তুমি যে কোনো একটা জিকে বই, আমার এখানে কি আমাদেরটা আছে কিনা জানি না, এই মুহূর্তে আমাদেরটা ওই সামনে আছে বোধহয়। তো যে কোনো জিকে বইয়ের তুমি যেগুলো স্ট্যাটিক, যেগুলো পরিবর্তনীয় না, যেমন বাংলাদেশের ইতিহাস, এইটা পরিবর্তনীয় না, বাংলাদেশের নদী নালা খুব একটা পরিবর্তন হয় না সহসা, আন্তর্জাতিক দেশ রাজধানী মুদ্রা যেগুলো পরিবর্তন হয় না সাধারণত, সেইগুলো তুমি এখন থেকেই মাঝে মাঝে পড়তে পারো। প্রতিদিন 2 পেজ করে পড়তে পারো, 4-5 পেজ করে রিডিং পড়তে পারো। তুমি যখন রিডিং পড়বা তোমার ব্রেইনের সাবকনশিয়াস মাইন্ডে এই তথ্যগুলো তোমার থেকে যাবে আর কি। পরবর্তীতে যখন পড়বা খুব একটা অচেনা বলে মনে হবে না। এখন থেকেই প্রতিদিন অল্প অল্প করে পড়া উচিত, পড়তে কোনো মানা নাই, সময় পেলেই পড়া উচিত, এমসিকিউ সলভ করা উচিত। বুঝতে থ্যাংক ইউ পেরেছি ভাইয়া। কি? আর হচ্ছে কি মানে একাডেমিক পড়া, জি ভাইয়া, একাডেমিক পড়া শেষ করে তারপরে কলেজ প্রাইভেট এগুলা করে ভাইয়া সময়টা মেলানো যায় না। হ্যাঁ মানে তুমি এটা তো এইচএসসি পরীক্ষায় তো অল্প সময়ে অনেকটুকু সিলেবাস। আমি সবার জন্য এই জি ভাইয়া। সমস্যাটা শুধু তোমার না, এই সমস্যাটা সবার। আমি স্পষ্ট করে বলি, প্রতিনিয়ত পড়তে থাকাটার নামই হলো এইচএসসিতে স্ট্রাগল। তো তুমি এই যে পড়ছো, এই স্ট্রাগলটাই তোমাকে সাফল্য এনে দেবে। এই যে পড়ার সময় পাবে না, সবসময় কিছু সিলেবাস বাকি থেকে যাবে, বাট তুমি যে চেষ্টা করতেছো, সবারই তো একই অবস্থা, কেউই এটা পুরোপুরি শেষ করতে পারবে না পারফেক্টলি। অনেক পড়া, পারফেকশন নিয়ে যাওয়া অনেক কঠিন, বাট লেগে থাকতে হবে, তোর নিয়ে হাল ছাড়া যাবে না। যে বারবার মনে হবে যে হবে না আমাকে দিয়ে, কিন্তু বারবার নিজেকে মনে করাই দিতে হবে যে আমি পারবই। এভাবেই যারা জি পারছে এই ভাইয়া, পর্যন্ত, এভাবেই ইনশাআল্লাহ। পারছে। ভেরি গুড, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আমার। তুমি কি মেডিকেলের প্রিপারেশন নিতে চাও না ইঞ্জিনিয়ারিং না ভার্সিটি? মেডিকেলের? ভাইয়া, মেডিকেল। তাহলে তুমি লেগে থাকো, ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে? ফি ঠিক আছে আমানিল্লাহ ভাইয়া। বাবা। ঠিক আছে। আসসালামু ওকে আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তন্নিকে আমরা শুভকামনা জানাই। ওর ইনশাআল্লাহর মধ্যে কিন্তু বেশ একটা পাওয়ার ছিল। আমরা আমাদের সাথে আচ্ছা এখানে বলে দিই, এই অ্যাট এ টাইম স্ট্রিময়ার্ডের স্টুডিওতে 15 জন যুক্ত হতে পারবা, একজন কথা বলতে পারবা। তো যারা লিঙ্কে কাজ করেও, লিঙ্ক দেওয়া আছে সেটাতে যেটা কাজ করছে না বলছো, এর অর্থ হলো যে 15 জন অলরেডি স্টুডিওতে আছে। তো আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে এই সেশনটা তোমাদের জন্য করার। এবং এক একজনের এক এক রকম সমস্যা, আবার কিছু সমস্যা আছে একজন বলা মানেই সবার বলা। তো তুমি যদি অলরেডি ওর সাথে তোমার সমস্যা মিলে যায় আর সেটার যদি আমি উত্তর দিয়ে থাকি, তাহলে তো তোমার আর আলাদা করে একই সমস্যা বলার জন্য যুক্ত হওয়ার কিছু নাই। তো বুঝাতে পারছে কি? আর চাইলে তোমরা কমেন্টেও কমেন্ট, তুমি তোমার যে সমস্যাটা তুমি কমেন্টে বলে দাও, আমি তোমার সমস্যাটা চেষ্টা করবো উত্তর দেওয়ার। এই সেশনগুলোর মূল উদ্দেশ্য হলো তোমাদের সাথে আরেকটু কাছাকাছি, তোমাদের সমস্যাটা বোঝার চেষ্টা করা। জিদান আমার সাথে যুক্ত হয়েছে। জিদান, তুমি কোথা থেকে বলছো? তুমি আনমিউট করে কথা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রংপুর থেকে বলতেছি। হ্যাঁ জিদান, তোমার নাম কি জিনেদিন জিদান নাকি? না ভাইয়া, আমার নাম অনেক বড়, মুহাম্মদ বাগিব মুহতাসিম আহমেদ জিদান। আচ্ছা, হ্যাঁ তোমার কলেজ কোনটা? ভাইয়া আমার কলেজ হলো কাউনিয়া কলেজ। আচ্ছা, তুমি রংপুর কাউনিয়া বাড়ি তোমার? জি ভাইয়া, আচ্ছা রংপুর ঠিক কাউনিয়া। আছে, বলো, সমস্যা নেই। হ্যাঁ, ভাইয়া একটা চ্যাপ্টার কতটা ডেপথে পড়া যায়, মানে পড়া উচিত? কোন চ্যাপ্টার? মানে বায়োলজি, ফিজিক্স না যে কোনো কেমিস্ট্রি? চ্যাপ্টার, না, এটা ফিজিক্স তো কেমিস্ট্রি। লেভেল ফিজিক্স কেমিস্ট্রি ডিপেন্ড করে, তোমার লক্ষ্য যদি বুয়েট হয় তাহলে তো ডেপথের আসলে লিমিট নাই। তো যে কোনো একটা চ্যাপ্টার ধরো, তুমি ডিফারেন্সিয়েশন বায়োলজির ক্ষেত্রে করছো। ভাইয়া বিশেষ করে। বায়োলজি,
বায়োলজির ক্ষেত্রে ডেপথ হলো জাস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং জাহাঙ্গীরনগর ডি ইউনিটের প্রশ্ন ডেপথ বোঝা। আর ডেপথের কিচ্ছু নাই, বইয়ে যে লাইনগুলো আছে সেগুলো তুমি যদি পারো, দ্যাট ইজ দ্য ডেপথ, দ্যাট ইজ দ্য লিমিট। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, তোমাকে এর চেয়ে বেশি জটিল পড়া পড়তে হবে না। একটা পেজে যে লাইনগুলো আছে সেগুলো তুমি বুঝো কিনা, সেগুলা তোমার মনে থাকবে কিনা ওই লাইন থেকে পরীক্ষা প্রশ্ন আসলে, দ্যাটস ইট। তুমি একটা টপিক পড়ার পরে চোখ বন্ধ করলা, কয়টা লাইন মনে করতে পারো, বা এমসিকিউ কয়টা সলভ করতে পারো ওই টপিক থেকে, কয়টা ভুল করতে পারো, এই তো ডেপথ। মূল বইটা পড়া, পাশাপাশি সেটার ওই টপিকের এক্সট্রা ইনফো অন্য বইয়ে যেটা দেওয়া আছে আলিম এবং আজিবুর স্যারের বইয়ে। এর বাইরে কোনো ডেপথ, এর বেশি কোনো ডেপথের প্রয়োজনই নাই। বুঝতে পেরেছো কি? বা তুমি একটা সলভ করলে একটা চ্যাপ্টার, ধরো তুমি রক্ত চ্যাপ্টারটা পড়ার পরে তুমি রক্ত চ্যাপ্টারে বিগত বছরের ভার্সিটির প্রশ্ন, বিগত বছর মেডিকেলের প্রশ্ন সলভ করলা, তুমি যদি সব পারো বুঝবা যে ইউ আর সেফ, তোমার চ্যাপ্টার পড়া ঠিক আছে, এবছরও সামনে তোমার এক্সামেও তুমি সব পারবা। কিন্তু তুমি যদি সব না পারো তাহলে বুঝতে হবে যে কিছুটা ঘাটতি আছে। এটাই তো লিমিট। তোমাকে তো আর পণ্ডিত হতে বলেনি, তোমাকে তো প্রাণী বিজ্ঞানী হতে বলা হয়নি, উদ্ভিদ বিজ্ঞানী হতে বলা হয়নি, তোমাকে এইচএসসিতে A+ পাওয়া, আর যদি ভার্সিটি পরীক্ষা দাও, মেডিকেল ভর্তি পরীক্ষা দাও, তাহলে 80% মার্ক পেতে বলা হচ্ছে। সেটার জন্য মূল বই ভালো করে পড়লেই হয়েছে, ওইটা বুঝে পড়তে হবে। না বুঝে পড়লে ডেপথ অর্জনই করতে পারবে না। অবশ্যই বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে বারবার পড়তে হবে, দ্যাট ইজ দ্য ডেপথ। হ্যাঁ, প্রত্যেক মাসে যে আমাদের একটা মেগা এক্সাম নেওয়ার কথা ছিল করতে, এটা কি কবে হবে? মানে প্রত্যেক মাসে মানে আমার এমসিকিউ ফেস্ট আমার অ্যাপের না ভাইয়া, আমাদের কোর্সে 26-এর কোর্সে রিভিশন এক্সাম নেওয়ার কথা। তো আমরা তো চ্যাপ্টার এন্ডিং একটা করে এক্সাম নিচ্ছি, তাই না? 4টা চ্যাপ্টার শেষ হয়েছে, চলনাঙ্গ চালানো চলতেছে। তোমরা যদি বলো যে ভাই আমাদের এরকম, আমি কথাও দিয়েছিলাম বোধহয়, তো আমার তো এক্সাম নিতে কোনো অসুবিধা নাই। এটা আমি একটু ওই অ্যাডমিশন সব মিলায় 4-5টা ব্যাচ একসাথে রানিং, তো আমার এটা মাথা থেকে বের হয়ে গিয়েছিল। তুমি যেহেতু বললা, ইনশাল্লাহ আমি এই সপ্তাহের মধ্যে তোমাদেরকে একটা প্রপার প্ল্যানিং দেবো। প্রত্যেক 15 দিনে একটা করে চ্যাপ্টার রিভিশন এক্সাম দিবা তোমরা। আর আমি চেষ্টা করবো প্রত্যেকটা এক্সামেই টপ 5 জনের জন্য পুরস্কার রাখার, যাতে তোমরা সবাই একটু মোটিভেটেড ফিল করো। ঠিক আছে জিদান? তাহলে গত 1 মাসে যে চ্যাপ্টারটা পড়াইছি সেটা পরে 2 মাসে রিভাইজ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। কাউনিয়া থেকে এসেছো, থ্যাংক ইউ। ওকে, এবার তাহমিদ আমাদের সাথে যুক্ত হয়েছে। তাহমিদ, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো, কি খবর? আনমিউট করে কথা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে কথা বলছো? আমি সৈয়দপুর নীলফামারী। তুমি তো আমার এলাকায় বাসা। সৈয়দপুরি বাড়ি তোমার, বাসা তোমার? জি, সৈয়দপুর নীলফামারী জেলা। আরে ঠিক আছে, সৈয়দপুরেই তোমার বাড়ি না কোথায়? হ্যাঁ, সৈয়দপুরে আমার বাড়ি, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে পড়ি। ভেরি গুড, ঠিক আছে। কি খবর তোমার বলো তো তাহমিদ? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনার বাড়ি কই? আমার বাড়ি তো পঞ্চগড়ে। ও আচ্ছা, পাশাপাশি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনে ভালো লাগলো। আচ্ছা ভাইয়া, মেডিকেল প্রিপারেশন, ম্যাথ বা ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলোর উপর কি পরিমাণ হার্ড ওয়ার্ক করা লাগবে? মেডিকেল প্রিপারেশনের ম্যাথ বা ফিজিক্সের, আসলে প্রথম কথা হচ্ছে মেডিকেলের ম্যাথ বা কেমিস্ট্রি, ম্যাথ তো না, ফিজিক্স আর কেমিস্ট্রি খুবই ইজি। তুমি যদি চিন্তা করো কম্পারেটিভ টু এইচএসসি এবং ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং, সেই তুলনায় মেডিকেলের এটা অনেক ইজি। তো হার্ডওয়ার্ক আমি তোমাকে বলবো যে তুমি যাতে পরীক্ষার হলে বন্ধু বান্ধবের না দেখাদেখি করে ফিজিক্স আর কেমিস্ট্রিতে নিজের যোগ্যতায় A+ পাবা, এইটা যদি তুমি অর্জন করতে পারো লায়ন্স স্কুলে, তাহলে তুমি মেডিকেলের ফিজিক্স কেমিস্ট্রি এমনিই পারবা, অ্যাডমিশন টাইমে সেটা কভার করা সম্ভব। তার মানে হলো এইচএসসিতে মূল বইটা ভালো করে পড়া, হাজারি স্যারের বই বা শাহজাহান তপন স্যারের বই বা ইসাক স্যারের বই যেটাই পড়ছো, এইচএসসিতে ভালো করে বুঝে পড়লে মেডিকেলের জন্য এটা আর আলাদা করে খুব বেশি প্যারা হবে না। জি ভাইয়া, এবারকার কোশ্চেন অনুযায়ী তো পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই দিছি। ম্যাথ গুলো 50 মার্কে অ্যান্সার করে আসছি আলহামদুলিল্লাহ। বাট তুমি কি এইচএসসি এটা নিয়ে ভয় হইতেছে যদি, হ্যাঁ এসেছি 25 আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে তুমি 26। হ্যাঁ, তাহলে তো তুমি অলরেডি, তুমি কি মেডিকেল কোচিং করছো? আমি উদ্ভাসে সাধারণত আমাদের আছে প্রাইভেট ব্যাংক সৈয়দপুরে আছে, উদ্ভাসে ভর্তি হতে চাচ্ছি। আর পাশাপাশি আপনাদের এসিস্টে নিতে চাচ্ছি, আপনার বায়োলজিটা। বায়োলজি তো না, আমাদের মেডিকেল যদি লক্ষ্য থাকে তাহলে মেডিকেল নিয়ে নাও। উদ্ভাস তো মেডিকেল না, মানে উদ্ভাস তো মেডিকেল পড়ায় না, মানে মেডিকেলের জন্য তোদের আলাদা শাখা আছে, মানে সেটাতেই ভর্তি হবা, তাই তো? উদ্ভাস তো মূলত উদ্ভাস তো ইঞ্জিনিয়ারিং,
আচ্ছা, তুমি অনলাইনটা আমাদের ক্লাসগুলো অবশ্যই A to Z শেষ করো, তোমাকে আলাদা করে আর প্যারা নিতে হবে না, আমি তোমাকে এটুকু নিশ্চিত করতে পারি। অফলাইনে এক্সামটা তুমি চাইলে গুরুত্ব নিয়ে দিতে পারো, কিন্তু তুমি আমাদের ক্লাসগুলা অবশ্যই ফোকাস করো। আমাদের ক্লাসগুলোতে মানে একদম শেষ করবা, মানে কোনো ক্লাস বাদ দিবা না। দেখবা যে বইটা তোমাকে আমরা পুরোপুরি পড়িয়ে দিয়েছি, A to Z তোমাকে আমরা বইটা পড়িয়ে দিয়েছি। বুঝতে পেরেছো কি? ভাইয়া আমি রংপুর ব্রাঞ্চে ভর্তি হইতে চাইছিলাম, পরে ভাবলাম, ফার্স্টে ভাবছিলাম যে আপনারা এসে ক্লাস নেবেন, আমি ওখানেই ম্যাথ ভরার কথা বলছিলাম, বাট যখন শুনলাম যে ওখানে শুধু পরীক্ষা নেওয়া হবে, তারপর আর কি আমি প্রাইভেট ব্রাঞ্চে যাওয়ার আগ্রহ বেশি পোষণ করতেছি। অনলাইনে সেরকম একটা পড়ালেখা হয় না চাইলেও। বুঝতে পেরেছি। তো তাহলে তুমি যেটা তোমার জন্য প্রিফারেবল বা তুমি যেটা কমফোর্ট ফিল করো তুমি সেটাই করো, বাট আগামী 3 মাস তাহলে প্রচুর পড়ালেখা করতে হবে। বুঝতে পেরেছো কি? জি অবশ্যই। ভাইয়া, আর একটা কোশ্চেন আছে ভাইয়া। মনে করেন যে মেডিকেল প্রিপারেশন নেওয়ার পর সামহাও আমি কোনো মেডিকেলে চান্স পাইলাম না, পরবর্তীতে আমি প্রাইভেট কোন মেডিকেলে বা কোন নার্সিং এ ভর্তি হলে ভালো হয়, আপনি যদি কিছু সাজেস্ট করতেন। প্রাইভেট মেডিকেল মানে একটা তো মেডিকেল, একটা তো নার্সিং। হ্যাঁ, তো দুটো তো সম্পূর্ণ দুই জিনিস। একটা তো জি মানে তো কোন মেডিকেলে কোন নার্সিংয়ে ভর্তি, এটা তো একটা র্যাঙ্ক আছে, র্যাঙ্কের মতো আছে। ঢাকারগুলা কয়েকটা ভালো আছে প্রাইভেট মেডিকেল, রংপুরেও ভালো আছে, রংপুর কমিউনিটি প্রাইমও ভালো। এখন এটা তোমাকে পরবর্তীতে অ্যানালাইজ করতে হবে। এখনই প্রাইভেটের কথা চিন্তা করলে তো তুমি আর সরকারিতে সেই ফোরটা দিতে পারবে না। চেষ্টা করো নিজের যোগ্যতায় সরকারিতেই চান্স পাওয়ার, সেটাই টার্গেট নাও, যতটুকু পড়ালেখা করা যায়। বোঝাতে পেরেছি তাহমিদ? আই উইল ট্রাই মাই বেস্ট ভাইয়া, আই উইল ট্রাই মাই বেস্ট। বাট আমার একটা প্রবলেম আছে, ওই যে প্রথমে মেহেদি ভাই না কি ভাই বললো না যে ওই যে ওর অ্যালার্জি প্রবলেম, নাক দিয়ে পানি পড়ে, সর্দি কাশি হাঁচি কাশি, এই প্রবলেমটা আমারও অ্যাকচুয়ালি ভাইয়া। এটা থেকে মুক্তি পাওয়ার আমি জাস্ট ইবাটিন খাই রাতে। হ্যাঁ, তুমি ইবাটিন খেতে থাকো তাহলে, আর কিছু এটার মুক্তি পাওয়ার এটাই উপায় আপাতত। রাতে ইবাটিন খেলে তো তোমার পরের দিন কন্ট্রোলে থাকে, তাই না? না ভাইয়া, আগে কন্ট্রোলে থাকতো, এখন কন্ট্রোলেও থাকে না, তাহলে মানে ইবাটিন ইদানিং চেঞ্জ করতে হবে। ইবাটিন তো তোমার রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ইবাটিন চেঞ্জ করতে হবে। তাহলে তোমাকে ফেক্সোতে ফিরে আসো যদি পারো। ফেক্সো পাওয়ার কত ভাইয়া? 120। 120। আচ্ছা, আই উইল ট্রাই মাই বেস্ট ভাইয়া, দোয়া রাখিয়েন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, মারিয়া আমাদের সাথে যুক্ত হচ্ছে। উইথ দে নিড টু কানেক্ট দ্য মাইক। মারিয়া, তুমি মাইক যদি যুক্ত না করো তাহলে কথা বলতে পারবে না। ওকে, আমরা ফারদিনকে নিয়ে নেই। ফারদিন, তুমি কি ফেনীর ফারদিন নাকি? না ভাইয়া, বাসা কোথায় তোমার? আমার বাসা ময়মনসিংহ। বলো ভাইয়া, কি খবর? ভাইয়া আমার খবর ভালোই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। হ্যাঁ, কি খবর ভাইয়া? আমার একটা প্রশ্ন ছিল। জি বলো। ভাইয়া আমার টার্গেট কিভাবে করবো? হ্যাঁ, তোমার টার্গেটটা ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে বায়োলজিটা কিভাবে করবো আর কি? ও মানে এখন তুমি যদি নিজে পড়তে চাও তাহলে একটা পরামর্শ, আর তুমি যদি মনে করো যে ভাইয়া আমি একটা জাস্ট ছোট্ট কোর্সে ভর্তি হবো, তাহলে আমি তোমাকে যে বলি, আমাদের কিন্তু জাস্ট বায়োলজির একটা কোর্স আছে যারা ইঞ্জিনিয়ারিং করতে চায়, আমি এটা লিঙ্ক দিয়ে দিব তোমাকে। সেটাতে যুক্ত হলে তোমাকে আর আলাদা করে প্যারা নিতে হবে না। কোর্স ফি যেহেতু খুবই কম, তুমি চাইলে এটাতে যুক্ত হয়ে যেতে পারো। আর তুমি যদি মনে করো যে না আমি কোনো কোর্সে যুক্ত হব না, তাহলে তোমাকে বায়োলজি পড়া খুবই ইজি। তোমাকে আপাতত তোমার যেটা কাজ হবে, বিগত বছরের প্রশ্ন আছে এমন একটা বই কিনে বায়োলজি চিন্তা করলে ধরে নিবে যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের বায়োলজির প্রিপারেশন নিতে হবে। ওদের বায়োলজি প্রশ্নটা সবচেয়ে কঠিন হয়, তো ওই লেভেলে প্রিপারেশন নিলে তুমি ঢাকা ভার্সিটিটা ইজিলি পেরে যাবা। তো আপাতত তুমি প্রশ্ন ব্যাংক সলভ দিয়ে ব্যাকেট মানে উল্টা পাশ থেকে পড়া শুরু করো। যে কোনো একটা চ্যাপ্টার ধরো কোষ বিভাজন, মূল বই পড়ার আগে তুমি প্রশ্ন সলভ করো। এখান থেকে 200-300 প্রশ্ন সলভ করো। যে প্রশ্নটা পারবা না সেটা মূল বই থেকে দাগায় নাও, 2-3 বার পড়ো। যেটা পারলা সেটা তো অটোমেটিক পারলাই, এইচএসসি পড়া দিয়েই পারলা। আমার মনে হয় আপাতত এভাবে পড়তে পারো আর কি, প্রশ্ন সলভ করার মাধ্যমে। ভাইয়া আমি আপনার কোর্সে যুক্ত আছি আর কি, এসেছি 26। তাইলে তো আর
কিচ্ছু ভাবার কিছু নাই, মানে তুমি, আমি যা পড়াচ্ছি 26-এ তুমি আমার সাথে ডিসেম্বর পর্যন্ত সবগুলো ক্লাস করো, জয়টা ক্লাস হচ্ছে 80 বা 85টা ক্লাস হবে, তুমি শেষ করো, দেখবে যে বইটা তোমার এর বাইরে আর 26-এ তোমার বায়োলজি সবচেয়ে তোমার স্ট্রং জোন হবে। তুমি যখন পরীক্ষার হলে যাবা, ঢাকা ভার্সিটি পরীক্ষার হলে, মেডিকেলে পরীক্ষার হলে, তুমি ভাববা যে বায়োলজি তোমার সবচেয়ে স্ট্রং জোন, এটুকু আমি তোমাকে কথা দিলাম, তোমাকে বায়োলজি নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। ফারদিন, থ্যাংক ইউ সো মাচ। ফারদিন কথা বলে ফেলেছে। সদরের বেস্ট ফ্রেন্ড, সদরের বেস্ট ফ্রেন্ড, তুমি বলো কি খবর? ও যুক্ত, কথা বলতে পারছে না। সদর বেস্ট ফ্রেন্ড, আচ্ছা। আমাদের সাথে যুক্ত আছে রাগিব নূর। রাগিব নূর বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি আপনার বায়োলজি 2টা কোর্সে যুক্ত আছি। এখন আমার আচ্ছা, টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমার কাছে বায়োলজি পড়াটা মনে করেন একটু অগোছালো হয়ে গেছে। এখন ফার্স্ট ইয়ারটা কোনো কোথাও পড়া হয়নি, আমি বায়োলজিটা কোনোদিন পড়িনি। কবে যুক্ত হয়েছো আপনার তুমি কোর্সে আমাদের কোর্সে? প্রথম থেকে যুক্ত আছি। প্রথম থেকে? জি, মানে আপনার ক্লাসগুলো সবগুলো গেছি, কিন্তু আমার মানে বইটা দিয়ে একটু পড়া হচ্ছে না, মানে মনে থাকে না পড়া মনে নেই। আচ্ছা, তুমি মানে হয়তো সময় পাচ্ছ না ক্লাস করার পরে বইটা পড়ার, তাই তো? নাকি বইটা পড়ছো? কি অবস্থা রাগিব? তোমার কথা শোনা যাচ্ছে না কিন্তু। মানে ভাইয়া বই আমার কোনো সাবজেক্টই তেমন পড়া হয় না। এখন তাহলে খালি বায়োলজিটা ক্লাস আমি করা হয়? নতুন জি ক্লাস করে মনে করেন রেখে দেওয়া হয় এরকম। না, এইভাবে তো হবে না। তোমাকে তো ক্লাসের পড়াটা তো বই থেকে ম্যাচ করে নিতে হবে। ক্লাসে আসলো আকাশ থেকে, তো তোমার নিচে তো একটা, মানে নিচেও তো একটা ভিত্তি তৈরি করতে হবে। তো এটা তো মানে তোমাকে করতেই হবে। তো আমি এখন চলুন, একটা তো গ্যাপ পাইলা, একদিনের বা 2 দিনের একটা গ্যাপ, আজকে কালকে। তো আমি তো চাইলেও স্টুডিও দেখাতে পারছি না, এই যে আমাদের এখানে আমার তো স্মার্ট বোর্ডটা আমাদের নিয়ে গেছে, তো চাইলেও তো আমি তোমাদের ক্লাস নিতে পারছি না। তো গতকালকে যেটা পড়াইলাম, আমি তো তোমাদেরকে বই থেকে পড়ালাম। গতকালকে কি পড়ালাম জানো? চলন অঙ্গ চালনার, হ্যাঁ, অস্থিত রাস্তি। এখন আমি তো তোমাকে বইটা দাগাই দিলাম, এর চেয়ে ভালো করে আর বই কিভাবে মানে পড়বা? তো বই তো অবশ্যই পড়তে হবে। মানে বই না পড়ে তুমি তো পরে এই ক্লাস তো মনে থাকবে না। যতই ভালো ক্লাস হোক, যারই ক্লাস হোক, ক্লাস তো তোমার ব্রেনে আজীবন থাকবে না। সেটা ক্লাসের পড়াটা বইয়ের মধ্যে অ্যাড করে নেওয়া বা বইটা পড়ে ফেলা, তাহলে তুমি যখন বইটা পড়বা ভবিষ্যতে আবার মনে পড়ে যাবে যে ভাইয়া এটাতে মনে রাখার উপায় এভাবে বলেছিল, ত্রিপলি স্থিতিস্থাপক। আর যদি শুধু ক্লাস করো তাহলে তো এটা হবে না। এখন যে যা হওয়ার হয়ে গেছে, আরো 20টা চ্যাপ্টার তুমি আমার সাথে পড়বা। এই 4টা চ্যাপ্টার আস্তে আস্তে যখন রিভিশন দিবা তখন বইটা আবার পড়ে নিবা, বাট সামনে থেকে যখন ক্লাস করবা অবশ্যই সেদিনই বইটা দাগাই নিবা, বইটা পড়ে ফেলবা। বুঝাতে পেরেছি কি? জি ভাইয়া। এছাড়া এটা কি কিন্তু উপায় নেই। হ্যাঁ বলো। মানে আমি বলো বলো। বলছিলাম যে ইন্টারে এইচএসসি তে মানে ভালো একটা রেজাল্ট করা যাবে বায়োলজিতে, মানে কোন রকম এইচএস এর জন্য, কারণ আমার তো মেডিকেল টার্গেট না। এখন আমি ভালো করতে যাচ্ছি এইচএস এর জন্য, এই জন্য আমার কি করা উচিত? কি বায়োলজিতে? জি বায়োলজির জন্য। আরে বাবারে, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি ক্লাসগুলো শেষ করে বইটা পড়ো, দেখবে তোমার পড়া শেষ হয়ে গেছে। তুমি এটা নিয়ে মোটেই টেনশন করো না। আমি তো তোমাকে, তুমি কোর্সে যুক্ত হয়ে গেছো, আর কি করবা? আরও 5টা কোর্সে ভর্তি হয়েও হবে না যদি তুমি বই না পড়ো। একটা আমার কোর্সে যুক্ত হয়েছো, আমি তোমাকে গ্যারান্টি দিলাম ক্লাসগুলো শেষ করো, চলন অঙ্গ চালন আমি তোমাকে 5টা ক্লাসে পড়ালাম, যা বইটা খুলে দেখো তো আর কিছু বাকি আছে কিনা। তুমি বিগত বছরের যে কোনো প্রশ্ন বের করে দেখো তো তুমি সব কমন পাচ্ছ কিনা। 100% কমন পাবা। এখন না পড়লে তো আর হবে না। আর ভাইয়া আপনি মানে যে তোমাকে তো পরীক্ষাগুলো জিনিসটা, নেন সেই পরীক্ষাগুলো কিভাবে ভালো করতে পারি? মানে যতই বই পড়ে পরীক্ষা দিই অনেক ভালো রেজাল্ট আসে না, পরীক্ষায় মারতেছে না ভালো। এগুলো কিভাবে ভালো করতে পারি? মানে কি আচ্ছা, করতে হবে অ্যাডভান্স? পরীক্ষাগুলোতে ভালো করার জন্য তোমাকে একটু প্রশ্ন প্র্যাকটিস বাড়াইতে হবে। আমরা যেহেতু এমসিকিউ পরীক্ষা নেই, এমসিকিউ পরীক্ষাতে কিছু ট্রিক্স তো থাকেই। এমসিকিউ সলভ করার ট্রিক্স বলতে এমসিকিউ বারবার প্র্যাকটিস করলে। তো যারাই আমাদের এমসিকিউ পরীক্ষা ভালো করতে চাও, আমি সবাইকে সাজেস্ট করবো যে অনলাইনে আমাদের যে অ্যাপটা আছে প্লে স্টোর, ডিএমসি ড্রিমার্স অ্যাপ, যে কোনো চ্যাপ্টার শেষ করার পর সেই অ্যাপের এমসিকিউগুলো তুমি সলভ করবা। যে কোনো পেপার সলভ করার পর যে কোনো জাস্ট সেটা সলভ করবা, দেখবা যে তোমার অনেকটুকু তোমার আই ওপেনিং হয়েছে। তুমি এর আগে এই লাইনটাকে যেভাবে দেখতা 300-400 এমসিকিউ সলভ করার পর, এখন তুমি লাইনটাকে অন্যভাবে দেখো।
তো আমি তোমাকে এইটা একটা ইনস্ট্যান্ট পরামর্শ দিতে পারি বাকিদের সবার জন্য যারা আমাদের মেগা এক্সাম ভালো করতে চাও। ভাই আপনি সিকিউ নিয়ে আমাদের পরীক্ষা নিতে চাইছিলেন, বলছিলেন সিকিউ পরীক্ষা নেবেন, এটা কি? হ্যাঁ, সিকিউ 4টা বা 5টা চ্যাপ্টার একসাথে নিব, কারণ প্রত্যেক সপ্তাহে নিলে অনেকজন করে জমা দিলে খাতা কেটে শেষ করতে পারবো বলে মনে হয় না, কারণ একটা সপ্তাহে একটা করে চ্যাপ্টার শেষ হচ্ছে। বুঝাতে পারছি? তো এটা আমি অলরেডি প্ল্যান করেছি। সিকিউ এর জন্য তো তোমাদেরকে আলাদা করে নোটও দিয়ে দিচ্ছি যে কোন কোন সিকিউ আসবে। আগের 4টা চ্যাপ্টারে তো নোট দিয়েছি, এটারও চলনাঙ্গ চালনের নোট পেয়ে যাবা। তো সিকিউ এর 4-5টা চ্যাপ্টার একসাথে শেষ হলে একবারে আমি সিকিউ পরীক্ষা নিব, এবং সিকিউ এর এবং সামনে এটা শেষ করার পর তো তোমরা আমি সিকিউর শর্ট সাজেশনও দিয়ে দিব কোথা থেকে কি সিকিউ আসে, প্যারা খাওয়ার কিচ্ছু নাই। তোমার বায়োলজি কিন্তু তোমার লাগবে। জি, আপনার এই যে বই মূল মেইন বুক আর যে আপনি যে প্র্যাকটিস গুলো দেন এগুলা বললেই কি হবে, নাকি আলাদা করে টেস্ট পেপার কেনা লাগবে বা সাপ্লিমেন্ট? না না, প্র্যাকটিস শিট এই এনাফ। কি বলো, এর বাইরে কিছু লাগে নাকি? অসম্ভব। টেস্ট পেপার, আমাদের প্র্যাকটিস শিটগুলো তো বিভিন্ন বই মিলিয়েই একটা ফ্যান্টাস্টিক প্র্যাকটিস শিট তৈরি করা হয়েছে, আর কিছু লাগবে না। নো ওয়ারিস। তাহলে মেইন বুক আমাদের প্র্যাকটিস শিট করলে এনাফ, এইচএসসি মূল বই প্র্যাকটিস শিট পড়লে এনাফ, একদম এনাফ। তুমি কমন পেয়ে যাবে সব জায়গায়। কমন পাওয়া পরীক্ষায় পারাটাই তো মেইন কথা। তোমাকে তো টেস্ট করবে পরীক্ষায় হলেই, তোমার পুরোটা হয়ে যাবে। নো ওয়ারিস। ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ রাগিব। রাগিবের অনেকগুলো প্রশ্ন ছিল, আমি ওটা সলভ করার চেষ্টা করলাম। তাসনিমা তারান্নুম, তুমি কোথা থেকে বলছো, কি খবর? আচ্ছা, তাসনিমা প্রশ্নটা করো, সমস্যা নেই। ওকে ফাইন। তাসনিমা কথা বলতে পারছে না, তাসনিমার মাইক কানেক্টেড নাই, তো তাসনিমাকে আমাকে রিমুভ করতে হচ্ছে বাধ্য হয়ে। আমি একটা প্রশ্ন নিয়ে নিই। অন্তর বলেছে প্রথমে আদাব নেবেন, আমি এইচএসসি 26 ব্যাচের, আমার এই মুহূর্তে সিলেবাসে 10%ও শেষ হয় নাই। প্রি টেস্ট পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, বাসা সাক্ষীরা শেষ প্রান্তে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের। আমার পরিবারের অবস্থা খুব একটা সচ্ছল না। আমি এসএসসিতে জিপিএ 5 পেয়েছি, কিন্তু আগে থেকে মেডিকেল পড়ার খুব ইচ্ছা ছিল, তাই কোনো কিছু না ভেবেই সায়েন্স নেই। কিন্তু সেই মুহূর্তে পরিবারের অবস্থা খুব খারাপ ছিল, আমার আশেপাশে কোনো বড় ভাইও ছিল না যে গাইডলাইন দিবে। আর কমেন্ট তো দেখতে পাচ্ছি না, মানে আর যদি কমেন্ট থেকে থাকে সেটা তো আমাকে এখানে দেখতে পাচ্ছি না। অন্তরের কমেন্টটা হয়তোবা আমার এইটুকুই দেখাচ্ছে এখানে, বাট আর কমেন্টটা কোথা থেকে করা হয়েছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। সে যাই হোক, তো অন্তর কমেন্টটা করেছে কি ডিএমসি ড্রিমার্স পেজে, আমি একটু চেক করে দেখি। তো অন্তর, এখন কথা হচ্ছে যে মানে তুমি এখন আসলে কি করতে চাও সেটা গুরুত্বপূর্ণ কথা। 10% শেষ না হলে তোমাকে অনেক বড় পথ পাড়ি দিতে হবে 90% শেষ করা। এখন বাবা, মানে তুমি যদি আমার সাথে যুক্ত হতা তাহলে আমি আরেকটু তোমার অবস্থা বুঝতে পারতাম। এখন কি পরিবারের অবস্থা ভালো কিনা, এখন কি তুমি পড়ালেখায় ফুল সময় দিতে পারছো কিনা। আমি আমার এইচএসসিতে, ধরো আমি এইচএসসিতে A+ পেয়েছি, গোল্ডেন পেয়েছি, ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, এগুলোর মূল পড়ালেখাটা আমি সেকেন্ড ইয়ারে করেছি। ফার্স্ট ইয়ারেও যে পড়ালেখা করিনি তা না, কিন্তু ফার্স্ট ইয়ারে ওই পড়ালেখাটা মনে হচ্ছে যে আমি পুরো ফার্স্ট ইয়ার শেষে সবই ভুলে গেছিলাম। এটাই হলো বাস্তবতা। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে আমার কিছুই মনে নাই। হ্যাঁ, তো সত্যি কথা যেটা, সেটা হলো যে সেকেন্ড ইয়ারে কামব্যাক দেওয়া যায়। এখন তোমার হাতে সময় আছে আরও প্রায় অ্যাডমিশন সহ, তোমার হাতে প্রায় 12+16 মাসের মতো সময় আছে। 16 মাস পড়ালেখা করলে এই সিলেবাস শেষ করা সম্ভব। এখন কিন্তু তোমার এখন কি অবস্থা সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, হাফসা বলেছে কামব্যাক করছে, ডিসকাউন্ট দেন প্লিজ। কামব্যাক করছে, ডিসকাউন্ট দেওয়া আসলে প্রতিদিনই তো 10-15 জন 20 জন করে ভর্তি হয়। এখন যদি নতুন করে ডিসকাউন্ট দেই, এরা তো বলবে ভাই আমরা কি অপরাধ করলাম, তখন তো ডিসকাউন্ট ছিল না। হাফসা, আমি এই জন্যই একটা কোর্সকে 2 ভাগ করেছি, চাইলে আমি সিঙ্গেল কোর্স করতে পারতাম একবারে। সেজন্য তোমার যদি মনে হয় যে ভাই আমি আগে একটা কোর্সে অল্প যুক্ত হই, তারপরে আমি দ্বিতীয় কোর্সটাতে 2 মাস পরে যুক্ত হব অল্প পেমেন্ট করে, তো তুমি হাফ পেমেন্ট করে যুক্ত হয়ে যেতে পারো। ওকে ফাইন। মাহবুব বোধহয় কথা বলেছো কি না আমি জানি না। মাহবুব কি কথা বলছো? তুমি একবার কথা প্রশ্ন করলে না মাহবুব, নাকি? না ভাইয়া, আমি প্রশ্ন করিনি। বলো কোথা থেকে যুক্ত হয়েছে বলো। ভাইয়া আমি পঞ্চগড় বাসা আমার, আমি ঠাকুরগাঁ থেকে বলতেছি। ঠাকুরগাঁ সরকারি কলেজে পড়তেছো? জি ভাইয়া। হ্যাঁ মাহবুব, পঞ্চগড়ে কোথায় বাসা তোমার? ভাইয়া পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার এখানে। এই আমার বাড়ি তো আটোয়ারি। আটোয়ারি কোথায়?
ভাইয়া ওই যে আমাদের এটাকে বলে নতুন হাট বলে, নতুন হাটের কাছে। বুঝতে পেরেছি, নতুন হাট। ঠিক আছে, ওকে, হ্যাঁ ফাইন, ওকে, ঠিক আছে, বলো। নতুন হাটে তো আমার খালার বাসা। হ্যাঁ। নতুন হাট ও স্কুলে আমার খালু চাকরি করেন। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, বলো। আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট। আমি হচ্ছে শুরু থেকে ভাইয়া অনলাইন ডিপেন্ডেন্ট। এখন হচ্ছে আমি প্রথমে অনলাইনে ক্লাস করি, তারপর প্র্যাকটিস করি, বাট বায়োলজি হচ্ছে কোনো অনলাইনে কোর্সে নাই। বায়োলজি ইউটিউব থেকে পড়ি, আর হচ্ছে বইটা পড়ি, বাট হচ্ছে বায়োলজি মনে থাকে না কিছু। আর হচ্ছে অনলাইনে যে আমি পড়তেছি, অনলাইনে যে আমি এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো পড়তেছি, পরে তো আমার পরীক্ষা দেওয়ার কোনো ইয়া থাকতেছে না। অফলাইনে কি পরীক্ষা দিতে লাগবে? আহ, পরীক্ষা না দিলে তো নিজেকে যাচাই করা কঠিন আসলে। জি ভাই, অনলাইনে এখন পড়ে কোথায় অফলাইনে কিভাবে পরীক্ষা তো দেওয়াই উচিত, কিভাবে ভাইয়া কিন্তু পরীক্ষা দেওয়া যায় একটু যদি কাউন্সিল করেন। ঠাকুরগাঁয়ে কিভাবে পরীক্ষা দিবা এটা আমার জন্য বলা আসলে টাফ। হ্যাঁ, জি ভাইয়া, একাডেমিক এটাই তো এক্সাম ব্যাচ সমস্যা। আসলে, একাডেমিক এক্সাম ব্যাচ আসলে আছে কি না সেটা আমার আসলে জানা নাই। অ্যাচিভের আমাদের এসিএস এর তো একাডেমিক এক্সাম ব্যাচ নাই, ঠাকুরগাঁয়ে তো ব্রাঞ্চ নাই। ভবিষ্যতে জি এফআরবি ভাইয়া। এক্সাম ব্যাচ থাকবে, সেখানে এক্সাম দিও, তাহলে সেটাতে অনেকটা এক্সাম কভার হয়ে যাবে। আপাতত আগে পড়া শেষ করো, যে মেগা এক্সামগুলো হয় সাইকেলের সেগুলা করো, বুঝো নি? সেগুলাতেও জি তো ভাইয়া। এক্সাম নেয়, রিটেন এক্সাম নেয়, সেগুলোতে দেখো কি অবস্থা হয়। আর সম্ভব হলে সপ্তাহে একদিন নিজে নিজে বিগত বছরের এইচএসসি পরীক্ষায় যে প্রশ্নটা আসছে, টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটা আসছে, যে চ্যাপ্টারটা পড়লা, ধরো তুমি মহাকর্ষ বিকর্ষ পড়লা, নিজে নিজে হঠাৎ করে অঙ্ক করার চেষ্টা করো, যদি পারো তাহলে এটাই তো এক্সাম। মানে এক্সাম মানে কি, মানে কোথাও বসে একটা কোচিং সেন্টারে গিয়েই পরীক্ষা দিতে হবে এটা তো না। তুমি নিজেও একটা হঠাৎ করে একটা অঙ্ক সলভ করতে বসলা, নিজেই সলভ করতে পারলা, যদি পারলা তাহলে তোমার পড়া ঠিক আছে, আর যদি পারলা না তাহলে পড়া ঠিক নেই। এখন কোথায় বসে পরীক্ষা দিচ্ছ জি ভাইয়া, সেটা ওইভাবে ওভাবে করলেও তো অনেকটা হয়। ওইভাবে solve- আর এফআরবির ওইভাবে সলভ সময় করি এক্সামে ভাইয়া। ভর্তি হয়েও তাহলে তো হয়েছে, এফআরবির সময় এক্সামে ভর্তি হয়েও সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর ভাইয়া বায়োলজি তো ইউটিউব থেকে আমি ক্লাস করি এন্ড দেন বই পড়ি, প্র্যাকটিস করি, বাট বায়োলজি ভাইয়া যেগুলো ফার্স্টে পড়ছিলাম ওগুলো মনে থাকে না গেছে ভাইয়া, কি করা যায়? ও, এটা তো স্বাভাবিক, মনে থাকবে না, তোমাকে বারবার বারবার করে পড়তে হবে, এটা মনে রাখার অন্য কোনো উপায় নেই। মানে ইউটিউব থেকে যেহেতু ক্লাস করো, নিশ্চয়ই ভালো ভালো শিক্ষকেরই ক্লাস করো তুমি। তো শিক্ষকরা তো তার ডেডিকেশন দিয়ে বুঝাই দিল এই জিনিসটা, কিন্তু তুমি যদি না পারো ভুলে যাবা। মানে এটা যে কোনো কিছুই, মানে আজকে খুব ভালো বুঝলা, শিক্ষকের প্রতি মুগ্ধ হয়ে গেলা, কিন্তু 1 মাস পরে মনে থাকবে না। এটা কিন্তু শিক্ষকটা দোষ না, এটা দোষটা তোমার, তুমি রিভাইজ করোনি। এটা জি তো ভাইয়া। ম্যাথের জন্যও সত্যি, এটা তো শুধু বায়োলজি না, এটা তো ম্যাথ ফিজিক্সের জন্যও সত্যি। তুমি সেই ফার্স্ট ইয়ারে যেগুলো পড়ছিলা ম্যাথ ভাইয়া, ম্যাথ ওটার ফিজিক্স জন্য, তো ভালো লাগে, ম্যাথ ফিজিক্স ভালো লাগে, বায়োলজি পড়তে ভালো লাগে। ও সেজন্য তুমি পড়ো না বলে ভুলে যাও, খুবই স্বাভাবিক। বোঝাতে পেরেছি? এই হলো কথা। জি ভাইয়া। না পড়লে এটা হবে না। জি, তো জি ভাইয়া, ফাইন, ধন্যবাদ। ধন্যবাদ মাহবুব। গ্রিসাম মণ্ডল তো আছেই, আর মাহফুজ আলম বলেছে যে ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটি সাবজেক্টে কিভাবে বুঝবো একটা অধ্যায় পরিপূর্ণভাবে শেষ হয়েছে। ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটি সাবজেক্টে আমি তোমাকে বলবো তোমার লক্ষ্য কি সেটাকে ঠিক করা। তোমার যদি লক্ষ্য হয়তো মেডিকেলে পড়বা, তাহলে এইচএসসি লেভেলটা ভালো করলেই তোমার হয়ে গেল ফিজিক্স কেমিস্ট্রির জন্য। চ্যাপ্টারটা পড়ার পরে চ্যাপ্টারটার অনুশীলনীতে যে প্রশ্নগুলো দেওয়া আছে তুমি কি সেটা নিজেই পারো, নাকি তোমাকে অনুশীলনী সলভ দেখতে হয়? যদি নিজেই পারো বুঝবা চ্যাপ্টারটা ভালো করে শেষ হয়েছে, যদি সলভ দেখতে হয় বুঝবা যে চ্যাপ্টারটা ভালো করে শেষ হয়নি। 2, তুমি ওই চ্যাপ্টারের উপরে যে কোনো, আমাদের রম্বসের বই আছে, বা তোমার কাছে যদি অন্য কোনো বই থাকে সেই বইটার প্রশ্ন সলভ করতে বসবা। যদি নিজেই পারো, সিকিউগুলা ধরতে পারো, তাহলে বুঝবা চ্যাপ্টারটা প্রিপারেশন হয়ে গেছে। যদি না পারো বুঝবা যে চ্যাপ্টারটা প্রিপারেশন শেষ হয়নি। আর যদি লক্ষ্য হয় ইঞ্জিনিয়ারিং, তাহলে বিগত বছরের বুয়েটের প্রশ্ন ব্যাংক, সিকে রুয়েটের প্রশ্ন ব্যাংক নিয়ে বসবা। যদি ওই চ্যাপ্টারগুলো নিজেই পারো বুঝবা তোমার গভীরতা ঠিক আছে। যদি না পারো, ধরতেই না পারো, বুঝবা যে গভীরতা শেষ হয়নি। খুবই সিম্পল, একদমই টেস্ট করতে হবে, লিটমাস টেস্ট। বুঝতে পেরেছি কিনা? দ্যাট ইজ অল। তাহলে এই হলো কথা। গ্রিসাম, আমার তো স্টুডেন্ট গ্রিসাম, তোমাকে ক্লাসে একটু কম দেখছি। গ্রিসাম, কেন তুমি লাইভ ক্লাস করছো না? হ্যালো ভাইয়া, তোমাকে আদাব। তো লাইভ ক্লাসে কম দেখছি ইদানিং। ভাইয়া রেকর্ডেড করে নিছি, মানে সবগুলোই। ঠিক আছে, সমস্যা নেই।
ওকে, ভাইয়া কিছু প্রশ্ন ছিল। বলো ভাইয়া। বলছি ওই যে মানে বইতে লেখা আছে যে কানে আমাদের যে কর্ণাস্থি আছে 6টা আর একটা হাইওয়েড অস্থি, এইগুলো অস্থিগণনার বাইরে থাকে। যদি এরকমই হয় তাহলে করটিতে মোট 29টি অস্থি তো মানে মিলতেছে না। এগুলো অস্থি গণনার বাইরে যদি রাখো তাহলে তো 206টা হাড়ি মিলাইতে পারবে না। জি ভাই। তো অস্থি গণনার বাইরে আগে থাকতো, এখন অস্থি গণনার ভিতরে। আজ থেকে 5-7 বছর আগের যে বইগুলা সেগুলাতে এগুলোকে অস্থি গণনার বাইরে রাখছিল। তো গত 5 বছর ধরে এগুলোকে অস্থি গণনার ভিতরে ঢুকাই নিচ্ছে। তো তুমি যদি বলো যে ভাই যদি অস্থি গণনার বাইরে রাখি তাহলে কিভাবে মিলাবো, তাহলে ওই যে মেরুদণ্ডে 26টা জায়গায় 33টা ধরবা, হয়ে গেল। 7টা এখানে কমে গেছিল, 7টা ওখানে বেড়ে গেল, হ্যাঁ। শেষ। এই তো। ও ঠিক আছে ভাই। এটাই প্রশ্ন ছিল শুধু? জি ভাইয়া। ঠিক আছে কৃষাম, ভালো করে পড়তেছো। তোমার বাড়ি কোথায়, খুলনা, যশোর? যশোরে ভাইয়া। ঠিক আছে, ওকে। সিয়াম বলো। সিয়াম তুমি চাইলে কথা বলতে পারবা, আনমিউট করে কথা বলো। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া, শুনছি। বলো, শুনছি। জি ভাইয়া। হ্যাঁ বলো, দ্রুত বলো, সময় কম তো। জি ভাইয়া, আমি ফার্স্ট ইয়ারে তেমন ভালোভাবে পড়াশোনা করতে পারি নাই। তো সেকেন্ড ইয়ারের সামনে তো প্রিটেস্ট পরীক্ষা, তো প্রিটেস্টের পরীক্ষার পড়া শেষ করতে করতে ফার্স্ট ইয়ার পরে অনেক গ্যাপ রয়ে গেছে। তো কিভাবে আমি এই পড়াগুলো কভার করতে পারবো? ফার্স্ট ইয়ারে তুমি ভালো করে পড়া শেষ করতে পারো নাই, সেকেন্ড ইয়ারে এখন এটা নিয়ে তো একবার বললামই যে তোমাকে এখন ঠিক করতে হবে যে কি লেভেলের গ্যাপ আছে সেটা একটু লিখা, যে আমার এই চ্যাপ্টারগুলো পড়া হয় নাই। সামনে যেহেতু প্রি টেস্ট আছে, প্রি টেস্টের কথা চিন্তা করি আপাতত, প্রি টেস্টের কথা চিন্তা করে আপাতত সেভাবে প্রি টেস্টের প্রিপারেশন নেওয়া। প্রি টেস্টে কোন কোন চ্যাপ্টার আসবে সেই চ্যাপ্টারগুলো আগে অনলাইন থেকে কাভার করে ফেলা, A to Z পড়ালেখা শেষ করে ফেলা। দ্যাট শুড বি দ্য টার্গেট। মানে একদমই A to Z পড়ালেখা শেষ, মানে ওই ধরো তোমাকে প্রি টেস্টে 20টা চ্যাপ্টার সব মিলে তুমি 30টা চ্যাপ্টার পড়বা। আগামী 3 মাসে 30টা চ্যাপ্টার বা 2 মাসে 30টা চ্যাপ্টার কীভাবে পড়া যায় তোমাকে সপ্তাহ ভিত্তিকভাবে চিন্তা করতে হবে। তুমি 3 মাসে পুরো সিলেবাস শেষ করতে পারবে না, এই টার্গেট করারই দরকার নেই। তুমি চেষ্টা করো 2 দিনে 3 দিনে একটা করে চ্যাপ্টার পড়া, বা একদিনে একটা করে চ্যাপ্টারের ক্লাস দেখে শেষ করা। এভাবে করা ছাড়া তো আর উপায় নেই, তোমাকে তো অনেকটুকু পথ কাভার করতে হবে প্রি টেস্টে যদি ভালো করতে চাও। আর প্রি টেস্টে যদি পাশ করতে চাও পাশ, কারণ প্রি টেস্টে পাশ ফেললে কী বা যায় আসে, মানুষ তো এগুলো কেউ মনে রাখবে না। তো তাহলে আপাতত পাশ করার জন্য যে কয়টা চ্যাপ্টার লাগে সেই কয়টা চ্যাপ্টার একটু পড়ার চেষ্টা করো। অনলাইনে তো সকল রিসোর্স আছে, তুমি জাস্ট কাভার করার চেষ্টা করো। জি ভাইয়া, আমি যদি একাডেমিকে এসিএস এর সবগুলো ক্লাস করি তাহলে তো অনেক সময় লেগে যাবে দাদা। এদের ক্লাসের অনেক ডিস্টেন্স, মানে অনেক সময় নিয়ে ক্লাসগুলো করে, তো তো এগুলোর তো অনেক সময়ের ব্যাপার। 14 ঘন্টার ক্লাস না, কিন্তু দেখা যায় কি না, এক একটা অধ্যায় ভালো শিখতে চাইলে তো তোমাকে সময় দিতেই হবে। এখন তুমি যদি মনে করো যে তুমি একটা চ্যাপ্টার 1.5 ঘন্টা পড়বা, আর কেউ একটা চ্যাপ্টার 14 ঘন্টা পড়বে, তো 15 ঘন্টা পড়বে, 10 গুণ বেশি সময় যে দিবে সে নিঃসন্দেহে এই চ্যাপ্টারে যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবে। আর যে 1.5 ঘন্টা পড়বে সে সব কিছু, তার নলেজটা হবে ভাষা, তার চ্যাপ্টারটা শেষ হয়েছে কিন্তু আসলে কিছুই শেষ হয়নি, পরীক্ষার হলে যে পারবে না। তাহলে এখন কোনটা ভালো? এই তো। তো এখন তাহলে ভাইয়া তুমি কি করবা? তোমার হাতে সময়ও নাই, আবার সামনে পরীক্ষাও চলে আসছে। তাহলে তুমি যেটা করো, তুমি একটু প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো, যে আমাকে 5টা চ্যাপ্টার পড়তে হবে, এই 5টা চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে। 4টা টপিক বের করে ওই চ্যাপ্টার থেকে, ওই 4টা টপিক তুমি ক্লাস করো। ওই 4টা টপিক যখন থেকে আছে, ওই 4টা টপিকের সেই রিলেটেড থিওরি ক্লিয়ার করে সেই রিলেটেড ম্যাথগুলো পড়ো, হয়ে গেল। তারপর বাকি যে আরো 6-7টা টপিক আছে ওই চ্যাপ্টারে, সেটা তারপরে পড়লা। আপাতত এইটাই উপায় হওয়া উচিত। জি ভাইয়া, আমি যদি এখন থেকে ভালোভাবে পড়াশোনা করি তাহলে কি একাডেমিকে ভালো এবং অ্যাডমিশনে কোথাও ভালো জায়গায় চান্স পাওয়া সম্ভব হবে? 100% চান্স পাওয়া সম্ভব হবে না কেন? বললামই তো, আমি নিজেই চান্স পেয়েছি হলো, আমি নিজেই পড়ালেখা আর আমাদের এখানে একটা অধ্যায় শেষ করে পরীক্ষা দেওয়া যায় না আর কি। আপনাদের এসিএস এর যে ব্রাঞ্চ ওইটা কুমিল্লাতে আছে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এসিএস এর কোনো ব্রাঞ্চ নাই।
তো পরীক্ষা দেওয়ার কোনো সিস্টেম থাকে না আর কি। আমি এই যে একটু আগে ঠাকুরগাঁয়ে যে আছে ওকেও বললাম, এখন এটা তোমাকে এফআরবি এক্সাম ব্যাচ ছাড়া আপাতত আর উপায় নাই আর কি। কারণ আমরা যেহেতু গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটা হয়েছে, একটা মানে সারা দেশে ছড়িয়ে যেতেও তো একটু সময় লাগে, ইট টেক্স টাইম। জি আচ্ছা ভাইয়া। তাই না? জি জি ভাইয়া। ঠিক আছে, ঠিক। জি, সিয়ামের প্রশ্ন উত্তর দিলাম। আমরা অনেকজন আমাদের সাথে যুক্ত আছে। ফাইন। আমরা একটু সামিয়া জাহান, কি নামও শাহরিয়ার জাহান, ছেলে না মেয়ে তাই বুঝতেছি না, বাট বলো শাহরিয়ার। শাহরিয়ার মেয়ে বোধ হয়, তাই না? ছেলে। হ্যালো, আসসালামু হ্যাঁ, আলাইকুম। বলো। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। কোথা থেকে বলছো? আমি কুমিল্লা থেকে বলছি। জি বলো। ভাইয়া আপনি পড়াশোনার রুটিনটা বললে ভালো হতো। মানে আমি যে পড়াশোনা করি, আমি প্রতিদিন এক বিষয় না হয় 2 বিষয়ের বেশি পড়তে পারি না। ও, এটা প্রতিদিন কয়েক বিষয় পড়বা, এটার আসলে মানে কোনো নিশ্চিত না, মানে এটার কোনো ফিক্সড কিছু না। আমারও পড়ালেখা এরকমই ছিল, প্রতিদিন আমি যেটা পড়তাম হয়তোবা সেটাই পড়তাম, একসাথে সবগুলোই পড়তে হবে এটা ম্যান্ডেটরি কিছু না যে তোমাকে একসাথে একই দিনে সব কিছু পড়তে হবে। তবে আমি তোমাকে রুটিন বলতে পারি যে আমি এইচএসসি লাইফের বেশিরভাগ সময় পড়ালেখা করছি, অ্যাডমিশনের বেশিরভাগ সময় পড়ালেখা করছি, বেশিরভাগ সময় পড়ালেখা করছি, যতটা পড়ালেখা করা সম্ভব। আচ্ছা ভাইয়া। তুমি যদি ভালো করতে চাও, বুয়েটে চান্স পেতে চাও, মেডিকেল ভার্সিটিতে চান্স পেতে চাও, বেশিরভাগ সময় পড়ালেখা করতে হবে যতটা সম্ভব। বুঝাতে পেরেছি কি? জি ভাইয়া। ঠিক আছে শাহরিয়ার, ওকে। আমরা অ্যাড করে নিচ্ছি শ্রেষ্ঠা ভৌমিককে। শ্রেষ্ঠা বলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শ্রেষ্ঠ ভৌমিক। ফার্স্টে বলে রাখি ভাইয়া, আমি এইচএসসি 25 ব্যাচ, 26 ব্যাচের কিউএনএ তে ঢুকে একটু ডিস্টার্ব করলাম। কিছু কোয়েশ্চেন ছিল ভাইয়া, বলতে পারি? বলো। হ্যাঁ হ্যাঁ প্লিজ। ভাইয়া হচ্ছে আমি মেডিকেল অ্যাসপিরেন্ট, সো আমার তো 17 তারিখ কেমিস্ট্রি পরীক্ষা একটা বাকি আছে, সো এসিএস এর মেডিকেল কোর্সটাতে এনরোল করলাম ভাইয়া। অভিনন্দন, গুড চয়েস। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। না আসলে আমি দেখলাম টিচার্স প্যানেল আর অনেক অভিজ্ঞ দেখলাম, সাদ ভাইয়া, আপনি, তারপর ফাহাদ ভাইয়া। আমি আসলে অনেক আশাবাদী, বাকিটা ভগবান ভরসা। আর হচ্ছে ভাইয়া এক্সাম ব্যাচ হিসেবে মানে আমি যদি আপনাকে খোলাসাভাবে বলতে চাই, সো রেটিনা ভাইয়া আমি একটু অফলাইনে ডেইলি এক্সামের জন্য এনরোল করি, ক্লাস করার জন্য। সো ডিসিশনটা কেমন হতে পারে ভাই, আপনি যদি একটু বলতেন আমাকে। না, গুড ডিসিশন, কোনো সমস্যা নেই, ইউ আর ইন এ রাইট ট্র্যাক। এখানে আমি পার্সোনালি তোমাকে বলতে পারি, যদিও ধরো অন্য প্রতিষ্ঠান বা এরকম কিছু, কিন্তু তোমার সিদ্ধান্ত তো একান্তই তোমার। ঠিক আছে সিদ্ধান্ত, আমি এটাতে কোনো ভুল দেখছি না। তবে এখানে একটা ছোট্ট ইস্যু হবে কিন্তু, যে এক্সামের যেহেতু ওটা আলাদা প্রতিষ্ঠান, ওদের সাথে তো আমাদের রুটিন মিলবে না। তো তোমাকে এখানে একটা ছোট্ট জিনিস ফেস করতে হবে। তো সেটা হলো যে ভাইয়া, আমরা ধরো পড়াচ্ছি কোষ রসায়ন, ওরা পরীক্ষা নিচ্ছে কোষের গঠন, বা আমরা পড়াচ্ছি বোটানি, ওরা পরীক্ষা নিচ্ছে রসায়ন শুধু বা ফিজিক্স। তো এটা তো একটা ডিসক্রিপেন্সি হবে। হ্যাঁ, তো এইটা তোমাকে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে তোমার হাতে একটা সলিউশন অবশ্য আছে। সেটা হলো যে তুমি যদি শুধু ওদের এক্সামে নিয়মিত ভালো করতে চাও, তাহলে তুমি যেটা করবা সেটা হলো যে আমাদের তো ঢোকা মাত্রই তুমি লাইভ সবগুলো আর্কাইভ ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবা। জাস্ট তুমি যখন জয়েন করবা সাথে সাথে তুমি সবগুলো ক্লাস অ্যাক্সেস পাচ্ছ। তুমি যদি ওদের এক্সামটাকে ফোকাস করো, তাহলে তোমাকে আর্কাইভ ক্লাস করে যাই ওদের এক্সাম দিতে হবে, আর আমাদের সাথে আমাদের লাইভ ক্লাস করেও এক্সাম দিতে পারো। তবে এটা একটু তোমার উপরে চাপ যদি হয়, চাপ হতে পারে, বাট এইটাই একমাত্র ঝামেলা আর কি। তো আমি তোমাকে যেটা সাজেস্ট করব যে তোমাকে যে কোনো একটা চিন্তা করে আগাতে হবে, যে ভাইয়া আমি আপনাদের লাইভ ক্লাসটাতে ফোকাস করে আপনাদের লাইভ এক্সামে ফোকাস করব, আর রেটিনার এক্সাম থেকে আমি নিয়মিত লার্নিং নিব। আর এমনও, আর যদি বলো যে না ভাই আমি ওই এক্সামটাতেও নিয়মিত ভালো মার্ক পেতে চাই, তাহলে তোমাকে ওই এক্সামটার জন্য অবশ্যই আমাদের প্রিভিয়াস ক্লাসটা দেখে ওই এক্সামে বসতে হবে। আর আমাদের যখন লাইভ আছে সেই লাইভটাও অবশ্যই করতে হবে, কারণ প্রিভিয়াসে তো এই টিচার প্যানেল ক্লাস নেয় নাই,
আমি কি বোঝাতে পারছি? তাহলে একটা চ্যাপ্টার তোমার জি ভাইয়া, জি দুইবার ভাইয়া। করে, একটা চ্যাপ্টার তোমার দুইবার করে পড়া হলো। এক রেটিনায় হ্যাঁ যাওয়ার হ্যাঁ, আগের জি জন্য ভাইয়া। একবার পড়া হলো, প্লাস লাইভে। তো এটা ভালো সিদ্ধান্ত তোমার, বরং রিভিশনও হবে এটা দ্বারা। বাট তোমাকে আগে থেকেই চিন্তা করতে হবে যে আমি এই সমস্যায় পড়বো, এটার সমাধান কিন্তু এরকম। জি ভাই, বুঝতে পারছি। আর হচ্ছে ভাইয়া, এই যে যেমন এইচএসসি লাইফের কথা যদি বলি, বায়োলজিটা খুব ভালোভাবে মোটামুটি পড়া হয়েছে ভগবানের কৃপা। আর হচ্ছে কিছু কিছু জায়গায় ল্যাকিংস আছে, অবশ্যই ভুলে যাওয়ার একটা ব্যাপার স্যাপার থাকেই। তো আর ফিজিক্স কেমিস্ট্রি ভাইয়া বইটা খুব ভালোভাবে তেমন পড়া হয়নি, সেক্ষেত্রে খুব বেশি একটা ঝামেলাতে পড়তে হতে পারে, বা কি করা উচিত? না, তুমি জাস্ট ক্লাস করলে একদম অল্পের মধ্যে গুছাই দিব আমরা, নো ওয়ারিস। ফিজিক্স কেমিস্ট্রি খুবই ইজি, যারা এইচএসসি ভালো করে পড়ছে এটা কোনো ব্যাপার না। মেডিকেলের ফিজিক্স কেমিস্ট্রি অল্পের মধ্যেই আমরা গুছিয়ে দিব। এবং আমি নিজেই ফিজিক্স কেমিস্ট্রি অ্যাডমিশন টাইমে মেডিকেলের জন্য পড়ছি। মূল যারা এইচএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে তারা এটা খুব ইজিলি কভার করতে পারবে। এইচএসসির পরীক্ষা পড়া অনেক বেশি, বুঝতে পেরেছো শ্রেষ্ঠ? জি ভাই, এবার লাস্ট একটা কোয়েশ্চেন। এসিএস এর এই যে মেডিকেল ব্যাচের এক্সাম গুলাতে আমি যদি রেগুলার হই তাহলে তো অবশ্যই ইমপ্রুভমেন্ট আনা সম্ভব, তাই না ভাই? তোমার লক্ষ্য থাকবে প্রতিদিন 90+ পাওয়া। জি ভাই, ওকে। তোমার লক্ষ্য থাকবে প্রতিদিন 90+ পাওয়া, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ওকে ভাইয়া, দোয়া রাখবেন। শ্রেষ্ঠ, কথা হবে। হ্যাঁ, কথা হবে আমাদের। জি ভাইয়া। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এই সেশন তো অনেকদিন পরে শুরু করছি 26 ব্যাচের। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তোমরা এই সেশন ফার্দার চাও কিনা, কারণ প্রত্যেকের তো অসংখ্য মনে কথা বলার ইচ্ছা থাকতে পারে। যেমন আমাদের সাথে 10 জন যুক্ত হয়েছে, নামগুলো আমি একটু বলে দিই যারা যুক্ত হয়েছে, কিন্তু সবাইকে হয়তো সুযোগ দিতে পারবো না আজকে। আমি 1 ঘন্টা করে সেশনটা নিব। আমি যদি পারি কালকেও নেওয়ার চেষ্টা করতে পারি সেশনটা। হ্যাঁ, আচ্ছা। আতিকুর যুক্ত হয়েছে, আতিকুর, তাসনিয়া, তারন্নুম, মাহিন, মাইশা, চিন্ময়, সিয়াম আর মেহেদি তো আগে থেকেই যুক্ত ছিল। তো ওরা তো আগে একবার কথা বলেছে। সঞ্জিদা ইসলাম শিখা, ও তো কথা বলে নাই। তারপরে আফরোজা মারিয়া, আর একজন যার নামটা এডিট করা নাই আর কি, জাহিদ যুক্ত আছে। তো আমি সবার সাথে কথা বলতে পারবো না, আগে একটু ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আর ওই কমেন্টে 2-1 জন প্রশ্ন করেছে, ওদের প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা জরুরি বলে মনে হয়। সাইদ একটা প্রশ্ন করেছিল, কি যেন আমি মিস করেছি, লেট মি চেক। সাইদ ভাইয়া, আমি একাডেমিক প্রশ্ন করছি, আমার প্রশ্ন মেডিকেল লাইফ নিয়ে, মেডিকেল লেসন প্যাটার্নে জানতে চাই। অনেকেই শুনি চাও কভার করতে পারেন, এটা বলে আমাদের মেডিকেলে ধারণা পেতাম। মেডিকেলের লেসন প্যাটার্ন বলতে, মেডিকেলে 11,000 বাচ্চা প্রত্যেক বছর ভর্তি হয়, এবং এই বাচ্চাগুলো 5 বছর শেষে এমবিবিএস কোর্স শেষ করে যখন বের হয়, মোটামুটি দেখা যায় 10,000 জনই পাশ করে বের হয়। বাকি 1,000 হয়তো বা 1 বছর 2 বছর সময় লাগে পাশ করে বের হতে। এখন পাস রেট অ্যারাউন্ড 80%। তো সাইদ, এগুলো নিয়ে ভাবার দরকার নাই। পড়ালেখা মেডিকেলে সবার চেয়ে বেশি, অনার্সের যে কোনো সাবজেক্টের চেয়ে বেশি, ইঞ্জিনিয়ারিংয়ের যে কারো চেয়ে বেশি পড়ালেখা মেডিকেলে। একটা অ্যাভারেজ মেডিকেল স্টুডেন্ট একটা অ্যাভারেজ ইঞ্জিনিয়ারিং বা একটা অ্যাভারেজ ভার্সিটি স্টুডেন্টের চেয়ে বেশি পড়ালেখা করে। বাট এটা আসলে দিন শেষে ওকে হার্ডওয়ার্কিং বানায়, এবং মেডিকেলের বাচ্চা কাচ্চারা পরবর্তীতে যে কোনো পরীক্ষায় এই জন্য বেটার করে আর কি, বিসিএস তারা ক্র্যাক করতে পারে। এবং পরবর্তী জীবনে কারণ জীবনে যে কোনো কিছুতেই হার্ডওয়ার্কের তো কোনো বিকল্প নাই। জীবনের যে কোনো কিছুই তোমাকে হার্ডওয়ার্ক করেই অর্জন করতে হবে। তো মেডিকেলে যারা ঢোকে তারা এই হার্ডওয়ার্কের গুণটা তার ধরে হয়ে যায়, তো কাভার করতে পারবা, চিন্তা করার কোনো কারণ নাই। প্রথম 6 মাস একটু চাপ বলে মনে হবে, তারপরে আমি আমার জীবনে সবচেয়ে বেশি ছুটি কাটাইছি মেডিকেল লাইফে। প্রত্যেক 3 মাস পর পর আমরা 15 দিনের ছুটি পেতাম। কলেজ লাইফে তো সেটা তোমাদের নাই, আছে? নাই। একটা পরীক্ষা হওয়ার পরই 7 দিনের ছুটি, বাসা দিয়ে 7 দিন থেকে আসতাম। একটা বড় পরীক্ষা হওয়ার পর 15 দিনের ছুটি। একটা পেশাগত পরীক্ষা বলে আমাদের, প্রফেশনাল এক্সাম, 4টা হয় এখন, আমাদের সময় 3টা হতো। প্রফের পরে অলমোস্ট 1 মাস ছুটি। তো বললামই তো, বছরের প্রায় 1.5-2 মাস তো ছুটিই কাটাইছি আমরা এভাবে। তো এবং মেডিকেলে এমন কি নাই যেটা আমি করিনি। পুরো মেডিকেল লাইফ জুড়ে আমি অসংখ্য বাচ্চা কাচ্চা পড়াচ্ছি। গত 2013-তে ঢাকা মেডিকেলে ভর্তি হলাম, তখন থেকে তো আমি নিয়মিত টিউশনি করাতাম। মেডিকেল ট্রান্সফার পর থেকে বাবা মায়ের কাছ থেকে আমার মনে হয় আমি 1 টাকাও নিছি, আমার মনে পড়ছে না। গত 12 বছর ধরে আই এম সেলফ ফান্ডিং মাই সেলফ। পড়াতে 2018 সালে ডিএমসি ডিমার্স লঞ্চ করলাম। সেটা যদি আমি অ্যাপটাতে রিসেন্ট টাইমসে ফোকাস করা অফ করছি, কিন্তু আমাদের অ্যাপের কিন্তু প্রায় 2-3 লক্ষ বাচ্চা ইউজ করে, ফ্রি বলো পেইড বলো। তো ধরো আমার তো এই জিনিস কিন্তু এখনও তুমি পাবা না, এরকম একটা মেডিকেলের জন্য গোছানো অ্যাপ এখনও কিন্তু নাই। মানে তুমি অনলাইন সার্চ করে দেখো, কোনো প্ল্যাটফর্মেরই এরকম শুধু ডেডিকেটেডলি ফর মেডিকেল অ্যাডমিশন নাই। তো এটা মেডিকেল লাইফ খুলতে এই স্টার্টআপটা শুরু করছি। এই যে একটা ধরো অফিস মেনটেন করা, স্টাফদেরকে বেতন দেওয়া, এগুলো মেডিকেল লাইফে আমি শুরু করেছি।
তো এটা সাইদ, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তুমি যদি তোমার যদি লক্ষ্য হয় তুমি ডাক্তার হবা, ইউ আর ওয়েলকাম। ডাক্তাররা সব দিক দিয়ে মানে সব দিক দিয়েই তারা পরবর্তীতে বেটার অবস্থায় থাকে, প্যারা খাওয়ার কোনো কারণ নাই, কভার করে ফেলতে পারবা। তো সাইডে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আর কেউ কোনো প্রশ্ন করেছিল, বড় একটা প্রশ্ন করেছিল, অন্তরের প্রশ্নটা তো আমি নিয়েছি। ভাইয়া আমার টার্গেট বিশ্ববিদ্যালয়, কিন্তু ভাইয়া ক্লাসে ইঞ্জিনিয়ারিং অনেক ম্যাথ করায়, আমি ক্লাসের এই ম্যাথগুলো করবো নাকি স্কিপ করব? যদি না পারো তাহলে স্কিপ করতে পারো, আর যদি পারো বুঝতে পারো তাহলে করা উচিত, কারণ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে অনেক সময় ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কোনো ম্যাথ ডিরেক্টলি দিয়ে দেয়। তো মনে রাখবে যে বেশি শিখলে কখনোই কোনো ক্ষতি হয় না, আসলে কম শিখলে বরং ধরা খেতে হয়। আচ্ছা, আর ভাইয়া অন্য সাবজেক্টগুলো ঠিকঠাক পড়া হচ্ছে, কিন্তু বায়োলজি কিছুই পড়া হচ্ছে না, বিষয়টা নিয়ে খুব টেনশনে আছি। বায়োলজি পড়তে মনই চায় না, কিছু গাইডলাইন দেন, আমি খুব ডিপ্রেশনে আছি। একটাই কথা, পড়তে হবে, না পড়লে পারবা না। তুমি আমাদের ইউটিউবে ফ্রি ক্লাসগুলো করতে পারো, ডিএমসি ডিমার্সে একটা চ্যাপ্টার ফ্রি ক্লাস করে দেখো। তোমার যদি মনে হয় যে ভাই ফ্রি ক্লাস করে আমার আপনার কথা বুঝতে পারি, ভালো লাগে, তাহলে তুমি আমাদের কামব্যাক কোর্সে যুক্ত হতে পারো। আমি তোমাকে একটা আমন্ত্রণ জানাই রাখলাম, বাট কোর্সে যুক্ত হতেই হবে, ম্যান্ডেটরি না। অসংখ্য ফ্রি রিসোর্স আছে বায়োলজির ইউটিউবে, তুমি জাস্ট সেটা ফোকাস করলেই হবে। মোহাম্মদ আবু সাইদ বলেছে কামব্যাক কোর্স আছে কি, লিঙ্ক দেওয়া আছে উপরে, আবু সাইদ দেখবা, বা ডিএমসি ডিমার্স শপ লিখলে 26-এর এটা পেয়ে যাবা। লাস্ট আরেকজন এটা শুনি, ছোটোবেলা থেকে গ্রামে ছিলাম, ফার্স্ট বয় ছিলাম 1 থেকে, কিন্তু কোনো প্রেম কাহিনী না, কোনো নেশা। এসএসসি স্কুলে একাই A+ পাই, টেস্টে A+ পেলে, বাকি সবাই ফেল করেছিল 121, সর্বনিম্ন 2টাতে কোনো শিক্ষক ছিল না, অনলাইনে পড়া যায় তাও জানতাম না, চলছিল ঠিক মতো। আশেপাশে শহরে আসি ভর্তি, কিন্তু মাঝগুলো মন খারাপ, বাড়ি চলে আসি, ধীরে ধীরে দেখতে পাচ্ছি পড়া মনে থাকছে না, ডাক্তার দেখে ওষুধ দেয়নি, ঘুমাতে বলেছিল, চিন্তা নিষেধ করেছিল, তাও মনে থাকতো না, সময় চলে যাচ্ছে। আচ্ছা রাজীব, তুমি একটা অ্যাকিউট ডিস্ট্রেস ডিসঅর্ডারে পড়েছো, তোমার এলাকার পরিবর্তন হয়েছে এবং তুমি এসএসসি থেকে এইচএসসির যে মাইগ্রেশনটা সেটা তোমার প্রপারলি হয় নাই, তো এখন তোমার পড়া মনে থাকছে না, প্লাস তোমার অন্য শারীরিক উপসর্গ থাকতে পারে। রাজীব, আমি তোমাকে বলবো যে তোমার দুটো জিনিস লাগবে, এক হলো মানসিক চিকিৎসা, তো না মানে একটা অবশ্যই তোমার একটা মেন্টাল সাপোর্ট লাগবে, 2 তোমার ভালো শিক্ষক লাগবে, তুমি যদি এইচএসসিতে ভালো করতে চাও। এসএসসি এবং এইচএসসির মধ্যে একটু হিউজ গ্যাপ, এবং সত্য কথা হলো তুমি যেহেতু ক্যাপাবল তুমি পারবা, কিন্তু তোমার একটু সাপোর্ট লাগবে, ফ্যামিলির সাপোর্ট লাগবে, ডাক্তারের সাপোর্ট একটু হলেও লাগতে পারে, কিছু ওষুধ তোমাকে নিতে হবে যাতে তোমার মাথা ঠান্ডা থাকে, যাতে ফার্দার এখান থেকে কোনো রোগ ডেভেলপ না করে, মানসিক রোগ ডেভেলপ না করে, এবং তোমার শিক্ষকের সাপোর্ট লাগবে, ভালো শিক্ষকের কাছে পড়তে হবে। আমি তোমাকে সাজেস্ট করবো আমাদের যে কোনো অনলাইন একাডেমিক সাইকেলে ভর্তি হওয়ার, আস্তে আস্তে শুরু করার। তোমারটা কিন্তু সিরিয়াস সিচুয়েশন, বাসায় চলে যাওয়াটা সমাধান না, তুমি আরও বিপদে পড়বা। আর যদি বাসা থেকেই পড়ালেখা করতে চাও ফ্যামিলির সাপোর্টে, তাহলে আমাদের যে কোনো একটা অনলাইন কোর্সে যুক্ত হয়ে যাও, যুক্ত হয়ে একটা করে সাইকেল শেষ করার চেষ্টা করো, সম্ভব। তোমার ভালো শিক্ষক লাগবে, এইচএসসির পড়া আর এসএসসির পড়ার মধ্যে আকাশ জমিনের পার্থক্য। রাজীব, বুঝাতে পেরেছি কি? ওকে, তো রাজীবের সব প্রশ্নটা উত্তর দিলাম ইনশাআল্লাহ। আর লাস্ট একজনের সাথে শুধু কথা বলে, আমাকে সেকেন্ড টাইমার ভাইয়া আপুদেরও একটা সেশন নেওয়ার কথা, তো ওদের সময় শুরু হবে, তোমাদের সেশন আগামী সপ্তাহে আরও নিব। তো শিখা, জাস্ট তোমারটা শুনেই আমি আজকে সেশন শেষ করব। হাফসা, রিথা, জাহিদ, মারিয়া আপাতত যুক্ত হওয়ার সুযোগ নাই, সেকেন্ড টাইমার যুক্ত হবে, তোমরা চাইলে ওই সেশনে 2-1জন যুক্ত হতে পারো। এই তো, এরপরে আবার একইভাবে যুক্ত হব। তো আমি কাকে যুক্ত করে নিচ্ছি? তাসনিমা তারান্নুম, বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, কথা কি শোনা যায় এখন? খুব সুন্দর হচ্ছে, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ ভাইয়া, আমি রাজশাহী থেকে বলছি। আমি আপনাকে প্রথম দেখেছিলাম এখানে যে এসএস এর মেডিক্যাপটা হলো ওখানে, তখন অবশ্য কথা বলার সময় হয়নি, সুযোগ হয়নি। তো আমি ভাবছিলাম যে যখন আমি মেডিকেলে চান্স পেয়ে যাবো ইনশাআল্লাহ আমি আপনার সাথে দেখা করবো, আগে সুযোগ হয়ে গেল। তো এখন আমি যে কলেজটাতে পড়ি সেই কলেজে রেগুলার যাওয়া আসা করা লাগে। তো কলেজে গেলে যেটা হতো, আমি প্রাইভেটে টাইম দিয়ে, রাজশাহীতে তো এই জিনিসটা অনেক যে সবাই প্রাইভেট পড়ে বেড়ায়, তো এর কারণে আমি ধরেন সন্ধ্যাবেলা বা রাত 8টার সময় বাসায় আসার কারণে আমার পড়াটা হতো না। সে কারণে আমি প্রাইভেট ফার্স্ট ইয়ার যখন আমি এসএস এর খোঁজ পেলাম বা এসএস এর মেডিকেল থেকে আপনার খোঁজ পেলাম, তখন আমি সবকিছু ছেড়ে ভাবলাম যে ঠিক আছে আমি অনলাইনে তাহলে পড়া শুরু করি। বাট এই অফলাইন থেকে অনলাইনে আসার পর আমার মনে হচ্ছে যে আমার প্র্যাকটিস হইতেছে না, বা আমার কোনো পড়া মনে থাকছে না, এফেক্টিভ হচ্ছে না কোনো পড়া। তো এই কারণে ধরেন আমি বায়োলজি পড়তে যাচ্ছি, বায়োলজি পড়ে আমি একটা লাইনে বুঝতে পারছি যে এই জিনিসটা ঠিক ইম্পর্টেন্ট, কিন্তু আমি সেটা মনে রাখতে পারছি না, ধৈর্য ধরে পড়তে পারছি না। তো এক্ষেত্রে কি করা যায়? টাইম ম্যানেজমেন্ট আমি কিভাবে করবো আসলে?
আচ্ছা, দুটো সমস্যা, একটা হলো যারা তুমি তোমার লাইট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তোমার সমস্যা যেটা সেটা হলো যে অফলাইন থেকে অনলাইনে শিফট করলে অনেকেরই সমস্যাটা হয়। এখন খেয়াল করতে হবে যে কেন পড়া মনে থাকছে না, নাম্বার 1। কারণ ক্লাসে আমরা যেটা পড়াই আমরা কিন্তু মনে রাখার উপায় বলে দিই, মানে প্রত্যেকটা জিনিস মনে রাখার উপায় বলে দিই। এখন তুমি কি প্রপারলি সেই পড়াটা নোট ডাউন করছো কিনা, এবং না অনলাইনে পড়ার আরেকটা ইস্যু আছে, তুমি তো মোবাইল ইউজ করছো, এবং যখন তুমি মোবাইল ইউজ করছো তখন কি শুধু ক্লাসটাই করছো নাকি ক্লাসের পাশাপাশি মাঝে মাঝে বের হয়ে ফেসবুকিং করছো, বা অন্য কিছুতে মনোযোগ চলে যাচ্ছে কিনা। অফলাইনে একটা ক্লাসে যখন ঢুকো তখন সবাই মিলে চেষ্টা করি আমরা মনোযোগ দেওয়ার, 100 জন 200 জন যতজন থাকা যায়। অনলাইনে তো তুমি অল অ্যালোন, তখন তুমি কি একই রকম মনোযোগ দিতে পারো কিনা। ইনপুট ভালো না হলে আউটপুট ভালো হবে না। আমি যে কোনো এনি ডে তুমি যদি আমাকে বলো যে ক্লাসের কোয়ালিটি কোথায় বেটার, এনি ডে এটা অফলাইনের তুলনায় অনলাইনে ক্লাসের কোয়ালিটি 1000 টাইমস বেটার। কারণ অফলাইনের শিক্ষকদের অনেক রকম চাপ থাকে, অনেকটুকু সময় তাদেরকে ব্যয় করতে হয়, কিন্তু স্টুডেন্ট পার্সপেক্টিভে যে ওই যে মনোযোগ ধরে রাখার ব্যাপার। তো আমি তোমাকে তাসনিমা, তুমি খুব ম্যাচিউরড বলে মনে হলো, খুব সুন্দর করে গুছিয়ে কথা বললা। তো বাবা, আমি তোমাকে বলবো যে তুমি আগে আইডেন্টিফাই করার চেষ্টা করো যে ইস্যুটা হচ্ছে কোথায়, মানে কোন জায়গাতে সমস্যাটা হচ্ছে। আর যেখানেই ক্লাস করে দেখবা যে ভাইয়ারা কিন্তু মনে রাখার উপায় বলে। আর আমাদের স্টুডেন্টদের মনে ভুলে যাওয়ার সবচেয়ে কমন, আমি তো বললাম সেকেন্ড ইয়ারে আমি যখন উঠলাম আই ওয়াজ টোটালি ডিস্ট্রেসড, আমি পুরো ভেঙে পড়ছিলাম মানসিকভাবে। ফার্স্ট ইয়ারে কিচ্ছুই মনে নেই আমার, অথচ ফার্স্ট ইয়ারে আমি কলেজে ভালো রেজাল্ট করছি, আমি আমার কলেজে 3rd হয়েছি মর্নিং শিফটে রাজুক কলেজে, বা আমার ফর্মে মনে হবে আমার ফর্মে 2nd হয়েছিলাম, ওভারঅল টপ 10-এ ছিলাম বোধহয় পুরো মর্নিং শিফটে। কিন্তু আমার মনে হলো আমি যা পড়ছি কিছুই মনে নাই। তো এরকম সবারই মনে হয়। বাস্তবতা হলো একদমই কিছু মনে নেই ব্যাপারটা তা না। তুমি যখন প্রশ্ন সলভ করতে যাবা দেখবা যে তোমার সাবকনশিয়াস মাইন্ডে সেই প্রশ্নটা আছে, হঠাৎ করে ধরলে হয়তো বা পারলা না, তো এবং তুমি বই খুলে ভাবলা আরে এতবার পড়ছি তাও মনে পড়তেছে না, এটা ব্রেইনের একটা ব্যাপার। কিন্তু পরীক্ষা তুমি যেহেতু একবার পড়া শেষ করছো, আমি বলবো যে সিলেবাসটা একবার একটু যেটা শেষ করো, সামনে রিভাইজ করতে করতে সব পড়া মনের মধ্যে চলে আসবে। আমি নিজেই তার সবচেয়ে বড় উদাহরণ। এবং ভুলে যাচ্ছ এর অর্থ এই না যে এটা আজীবনের জন্য ভুলে গেলা, সামনে 1.5 বছর আছে, যত রিভাইজ করবা তত ভালো হবে। বুঝতে পারলাম তাসনিমা তারান্নুম, তোমার সাথে সামনে আরো কথা হবে। হ্যাঁ জি ভাই, লাস্ট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যদিও আমি মেডিকেলি ফোকাসড, মেডিকেল নির্ভর সমস্ত পড়াশোনা করছি, কিন্তু ভাগ্য তো আসলে আমি জানি না, না তো যদি না হয় বাই এনি চান্স, তো আমি পাশাপাশি ভার্সিটিটা কিভাবে রাখতে পারি? খুবই ভালো, তুমি 26 আমি 26। তাহলে তুমি আপাতত এইচএসসি দেখো, ভালো করে পড়ো, ম্যাথটা খুব ভালো করে পড়ো, তাহলে আর আলাদা করে ভার্সিটির জন্য কোনো প্যারা খেতে হবে না। আর ভার্সিটির জন্য এইচএসসিতে A+ পাওয়ার চেষ্টা করলেই হবে। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস একটু খালি তোমাদেরকে জানিয়ে দেই, আমি কিন্তু তোমাদের যারা আমাদের সাথে মেডিকেলে যুক্ত হবা না, ডিএমসি ডিমার্সের কখনো আমার পেইড কোর্সে ভর্তি হবা না, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো যে আমি তোমাদের জন্য একটা ফ্রি সার্ভিস শুরু করব, একদম ফ্রি। সেটাতে সপ্তাহে আমি এরকম সেশন নিব, ফ্রি এক্সাম নিব, ফ্রি লাইভ ক্লাস নিব। আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই সেটাতে যুক্ত হয়ে যাও এবং বন্ধু বান্ধবদেরকে সেটাতে অ্যাড করো। টোটালি মেডিকেল ডেডিকেটেড। ডিএমসি ডিমার্সে আসলে এই মুহূর্তে আমাদের গ্রুপটা বড় হয়ে গেছে, অ্যারাউন্ড 200 মেম্বার ডেভেলপ হয়ে যাচ্ছে। তো 200 মেম্বারে যেটা হচ্ছে যে আমার ওখানে একাডেমিক ব্যাচগুলো আছে, 26 আছে, 27 আছে, সামনে FRB-তে। তো ওখানে মেডিকেল ডেডিকেটেড কথাবার্তা বললে অনেকে মিস করে ফেলে। তো আমি একটা আলাদা গ্রুপ খুললাম যেটাতে শুধুমাত্র মেডিকেল ডেডিকেটেড জিনিসপত্র থাকবে। তোমরা একটু সেই গ্রুপটার লিঙ্ক দিয়ে দিছি আমি, সবাই এই মুহূর্তে যারা আছো সবাই যুক্ত হয়ে যাও। তোমার বন্ধু বান্ধবকে আমি অনুরোধ থাকবে যুক্ত করে ফেলো, লিঙ্কে ক্লিক করে সবাই, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সবাই এটাতে যুক্ত হয়ে যাও। আমি ফ্রি সার্ভিস অফার করব, নাম দিয়েছি জাস্ট ফ্রি, যেহেতু হোয়াইট কোট কলিং। তো যারা মেডিকেল ডেডিকেটেড সবাই এখানে চলে আসতে পারো। তো আজকে এইটা শুরুতেই বলা উচিত ছিল, তাহলে আরও বেশি মানুষ যুক্ত হতো। সে যাই হোক, তো আমার সেকেন্ড টাইমার ভাইয়া আপুদেরকে যুক্ত করবো, একই রকম একটা সেশন নিব। তো তোমরা সেই সেশনেও যদি মনে করো যে ভাই এই লাইভগুলো দেখলে আমার কাজে লাগে, কিছু পরামর্শ পাওয়া যায়, বিভিন্ন রকম সমস্যা সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, তোমরা চাইলে সেই লাইভটাও দেখতে পারো। তো আপাতত শেষ করছি। মারিয়া, সিয়াম এবং মাইশা, তোমরা মন খারাপ করো না যারা লাইনে ছিলা, নেক্সট সেশনে তোমরা যদি আবার যুক্ত হও আবার কথা বলবো। তো আজকের মতো এই সেশনটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।